শুরু করি, হ্যাঁ? আচ্ছা, অন পেজ আর অফ পেজ আমাদের শেষ হইছে, হ্যাঁ? অন পেজের বিষয়টা তো কোনো সমস্যা থাকার কথা না, কারণ কাজ করছেন। অফ পেজের বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাক এন্ডে মানে ওয়েবসাইটের বাইরে আমরা যেসব কাজগুলো করি বা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসার জন্য আমরা যে চ্যানেলগুলো ক্রিয়েট করতে চাই বা করি ওইগুলোর আমরা বলছি অফ পেজ চেকলিস্ট, ঠিক আছে? আর অফ পেজ চেকলিস্ট অন পেজ চেকলিস্টের বাইরে কিছু টেকনিক্যাল বিষয় আছে। যেহেতু আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, ওই ওয়েবসাইটে গুগলে কাজ করতেছে মানে গুগলে র্যাঙ্ক করতেছে। তো গুগলের কিছু রেকমেন্ডেশন থাকবে, অবশ্যই থাকবে, কারণ গুগল একটা টেকনিক্যাল সাইট। তো ওই টেকনিক্যাল সাইটে আপনি যখন কোনো একটা জিনিস ইন্ডেক্স করবেন সেক্ষেত্রে আপনারও একটা টেকনিক্যাল নলেজ থাকতে হবে নাকি? তো ওই যে টেকনিক্যাল নলেজটা থাকতে হবে আমাদের ক্ষেত্রে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং অ্যাড থেকে যদি আপনি চিন্তা করেন, যদি আপনি এসইও এক্সপার্ট না হন, মানে আপনি এসইও এক্সপার্ট না, আপনি জাস্ট এসইও নিয়ে ধারণা রাখতে চান, এই ক্ষেত্রে যদি হয় তাহলে আপনার টেকনিক্যাল নলেজ এত বেশি না থাকলেও চলবে। কিন্তু যদি আপনি এসইও এক্সপার্ট হন সেক্ষেত্রে আপনার টেকনিক্যাল নলেজটা থাকা ফরজ। বুঝতে পারছি? টেকনিক্যাল এসইওর কিছু ছোটখাটো চেকলিস্ট আছে, এইগুলাই চেকলিস্ট এমন না, এদিকে আরো অনেক কিছু চেকলিস্ট আছে। মানে একাধিক, এদিকে তো আমরা কয়টা দিছি, ৮-১০টার মতো দিছি, এবং ৮-১০টার থেকে আরো অনেক বেশি আছে ওই জায়গাতে। হ্যাঁ, হ্যাঁ, এদিকে হচ্ছে যে না, আপনাদের সব খুঁজে খুঁজে বের করতে হবে এমন কিছু না, আমি কিছু জিনিস আপনাদের দেখা যাবে, ওই জিনিসগুলো তখন আপনি দেখবেন তত অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে আপনার টেকনিক্যাল এসইওতে সমস্যা আছে, ঠিক আছে? যার মধ্যে প্রথম আছে গুগল সার্চ। গুগল সার্চ সাইট, গুগল সার্চ সাইট জিনিসটা হচ্ছে যে আপনার গুগলটা আসলে গুগলে র্যাঙ্ক করে কিনা, আপনার যে সাইটটা আছে গুগলে র্যাঙ্ক করে কিনা, এটা আপনারা অলরেডি জানেন, আমিও দেখছি আপনারা হয়তো এরকম করতেছেন। এই যে সাইট লেখা আপনার হচ্ছে, যে সাইটটা আছে ওইটা লোড দিবেন, যদি এটা থাকে ইন্ডেক্স হয়, যে যে পেজগুলো ইন্ডেক্স হয়েছে ওই পেজগুলো ইন্ডেক্স দেখাবে, আর যেগুলো ইন্ডেক্স হয় না এগুলো কি হবে, এগুলো শো করবে না। যদি শো না করে তাহলে আপনার বুঝতে হবে যে আপনার সাইটটা ওই পেজগুলো আপনার ইন্ডেক্স হয় না। যেমন ধরেন এদিকে আমার আমার পেজ আছে 4টা, এর ভিতরে 3টা পেজ ইন্ডেক্স হয়েছে। যদি ইন্ডেক্স হয় শুধু এই রেজাল্টটাই আসবে, যদি সাইট কোলন দিয়ে এরপরে আপনার সাইটের নাম লেখেন সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে বা যে পেজগুলো ইন্ডেক্স হয়েছে ওই পেজগুলো এদিকে শো করবে, আদার্স কোনো পেজ শো করবে না এদিকে। বুঝতে পারছি? এখন আপনি টেকনিক্যালি যদি আপনি একটু চিন্তা করেন যে আপনার ওয়েবসাইটে পেজ আছে 10টা, এদিকে র্যাঙ্ক করলো 3টা, বাকি কি 7টা গেল কই? এখন আপনার বুঝতে হবে যে কোন জায়গাতে সমস্যাটা হইতেছে। এখন আপনার সমস্যা কই হইতেছে? গুগল সার্চ কনসোলে। সার্চ কনসোলে আপনার এটা সার্চ রেজাল্ট নিতেছে না বা এটারে অ্যাপ্রুভ করতেছে না বা এটাতে কোনো সমস্যা আছে এই কারণে আপনার এটা নিতেছে না, যার কারণে আপনার এদিকে ইন্ডেক্স হইতেছে না। বুঝতে পারছি? এখন আমার কই যেতে হইব? আমার ওয়েবসাইটের আমার তো জানি আমার ওয়েবসাইটে কয়টা পেজ আছে। ধরেন আমার ওয়েবসাইটে 10টা পেজ আছে। 10টার ভিতরে 3টা ইন্ডেক্স হয়েছে, এখন বাকি 7টা হয়নি। তো আমার এখন কই যেতে হইব? গুগল সার্চ কনসোলে। গুগল, হ্যাঁ। আচ্ছা, গুগল সার্চ কনসোলের কাজটা কি? গুগলের সার্চ কনসোলের কাজ হচ্ছে, যে আমার ভাষায় আমি বলি যে আপনার ওয়েবসাইট যদি গুগল না চিনে তাহলে জোর করে চিনানো হচ্ছে আপনার দায়িত্ব এই সার্চ কনসোলের মাধ্যমে, ঠিক আছে? তো বা এদিকে আমরা কি করি, এদিকে হচ্ছে আমাদের যে সাইটটা আছে এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমাদের যে সাইটটা আছে ওই সাইটটারে গুগলের কাছে আমরা পরিচিত করাই, বা এটার ভিতরে কোনো টেকনিক্যাল ইরর আছে কিনা, অন পেজে কোনো ইরর আছে কিনা, অফ পেজে কোনো ইরর আছে কিনা, এই জিনিসগুলো আমরা এদিকে ফাইন্ড আউট করতে পারি। দেখা যাচ্ছে কোনটা দিয়ে করতেছেন আপনি? আপনি যদি ডোমেন দেন, ডোমেন দিয়েও আপনি করতে পারেন, সমস্যা নেই, ইউআরএল প্রেফিক্স দিয়ে করতে চাইলেও কোনো সমস্যা নেই। এটা তো চাইবই, আপনি হেডারে বয় দিবেন, ডোমেনটা আপনার এদিকে ডট কম দিয়ে দিবেন, ডট কম দিয়ে দিলে চলো, কিন্তু এদিকে এন্টার অবশ্যই সাব ডোমেন বা ডোমেন করতে হবে, আর এদিকে হচ্ছে এইচটিটিপিএস। এদিকের বিষয়টা কি আর এদিকের পার্থক্যটা কি, দুইটার ভিতরে একটু বিষয়টা বুঝেন। ধরেন আমার যে সাইটটা আছে এই সাইটটা আমি একটু নেই, কন্ট্রোল সি দিই। এবার এদিকে যখন আমি ক্লিক করব তখন আমি যদি এটা কপি করি তখন এটা সাথে এইচটিটিপিএস সহ কপি হবে, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে যখন আমি বসাইতে যাবো এই জায়গাতে আমি এইচটিটিপিএস সহ বসাইতে পারবো না, শুধু এই ডোমেনটা আমার বসাইতে হবে। এই যে এদিকে যে ডোমেনটা আছে না, শুধু আমার এই ডোমেনটা বসাইতে হবে, ঠিক আছে? ডোমেনটা বসালে কন্টিনিউ অপশন অ্যাক্টিভ হয়েছে, এটা কিন্তু অ্যাক্টিভ আসছিল না। আর এটার ভিতরে আমার কি করতে হবে, এদিকে এইচটিটিপিএস সহ বসাইতে হবে। এখন আপনার কথা হচ্ছে আপনি কোনটা নেবেন, কোনটা বেস্ট? এদিকে যদি আপনি নেন এদিকে হচ্ছে আপনার এইচটিটিপিএস বা এই ইউআরএল যে ফ্যাক্টর গুলো আছে এগুলো অটোমেটিকই গুগল নিজে নিজে নিয়ে নিবে, এদিকে হচ্ছে পুরো ওয়েবসাইটটা সে কাজ করবে। আর এই যে ইউআরএল প্রিফিক্স যেটা আছে এটা হচ্ছে একটা ওয়েবসাইটের কোন একটা পেজ নিয়ে আপনি কাজ করতেছেন,
বুঝতে পারছেন? কোন একজন এক্সপার্ট মানুষ আছে যে এসইও তে এক্সপার্ট বা ধরেন অন পেজে এক্সপার্ট বা টেকনিক্যালি এক্সপার্ট। এখন আপনি একজন এসইও এক্সপার্ট আর একজন এসইও এক্সপার্টের বলছেন যে ভাই আমার যে পেজটা আছে আমার এই পেজটা আমি এসইও তে র্যাঙ্ক করতে পারতেছি না। তখন আপনি ওরা কোনটার অ্যাক্সেস দিবেন? পেজের অ্যাক্সেস দিবেন নাকি ওয়েবসাইটের অ্যাক্সেস দিবেন? আপনি তো কোনো একটা পেজ পারতেছেন না, ওয়েবসাইট তো পুরোটাই পারছেন। কারণ কোনো কয়েকটা পেজ আপনি পারতেছেন না। এখন আপনার যে সিনিয়র আছে ওনারা আপনি দায়িত্বটা দিবেন যে ভাই আমি এটা পারতেছি না, আপনি একটু করে দিবেন কি। তখন আপনি ওরে ইউআরএল দিবেন যে ভাই এই ইউআরএলটা আমি কাজ করতে পারতেছি না, তখন আপনি ইউআরএল প্রিফিক্সে বসাবেন। আর যদি পুরো সাইট নিয়ে আপনি কাজ করেন তখন আপনি কই বসাবেন? ডোমেইন। এদিকের যে উপরে যে চিত্রটা আছে চিত্রটা দেখেন, ডোমেইনের ভিতরে একদম মাদার জায়গাটা নিয়ে রাখছে, একদম সব নিবে, পেজ টেজ যা আছে সবকিছু সে ইন্ডেক্স করাবে। আর এটার ভিতর ইউআরএল প্রিফিক্সে দেখেন ডোমেইন নিবে না, কিন্তু কোনো একটা স্পেসিফিক পেজ নিবে। বুঝতে পারছি? আর এদিকে যখন আমি কোনো কিছু বসাবো তখন আবার এরকম বসালে হবে না, এদিকে পিছনে আরো কিছু থাকতে হবে। যেমন ধরেন কন্টাক্ট স্ল্যাশের পরে কন্টাক্ট বা অ্যাবাউট আস বা প্রোডাক্ট পেজ। হ্যাঁ, যে পেজটা নিয়ে আমি কাজ করব ওই পেজটার নাম এদিকে থাকতে হবে। বুঝতে পারছি? এদিকে ইউআরএল নিব আর এদিকে হচ্ছে আমার ডোমেইনটা নিব, ডোমেইন বা সাবডোমেইন নিব। সেটা ক্লিয়ার? এরপর যদি আপনি এদিক থেকে নেক্সট দেন, ধরেন এটা আমরা এখন দিলাম না, এদিক থেকে যদি আমরা নেক্সট দেই, এটা ভেরিফাই করতেছে গো টু প্রপার্টিস, এটা কিন্তু লাগে লাগে কানেক্ট হয়ে গেছে। কেন কানেক্ট হয়ে গেছে? কারণ এটা কিন্তু আমার ভেরিফাই করে রাখছে। আমার গুগল, আমার যে ইয়েটা আছে সার্চ কনসোল আছে, এই সার্চ কনসোলের সাথে আমার ওয়েবসাইট ইন্টিগ্রেট করা আছে। যেহেতু করা আছে এটা সাথে সাথে নিয়ে নিছে। এখন যদি আমি অন্য কোনো একটা সাইট নিই, ধরেন এদিক থেকে আমি ধরেন আপনাদের দিয়েছিলাম সিআইটিআই খুব মনে হয় দিয়েছিলাম না? হুম, সাইট তো নেই। আপনার কোনো একটা সাইটের নাম কোন না? বড় বাজার, কন্ট্রোল সি। আচ্ছা, এদিক থেকে যদি আমরা যাই, আবার এদিকে যাই, এদিক থেকে প্রপার্টিস আপ আপ আমার এদিকে কিন্তু কিছু জিনিস শো করতেছে, ঠিক আছে? এটি আপনারা কিছু শো করতো না। সার্চ কনসোলে যখন কাজ করবেন নিকগুলো কিছুই শো করবেন না। এদিকে আপনার লেখা থাকবে অ্যাড প্রপার্টি। অ্যাড প্রপার্টিতে ক্লিক করবেন, এই যে অ্যাড প্রপার্টি এদিকে আছে, আমার এদিকে দুইটা অ্যাড করা আছে, এই যে সিআইটিআই খুব তো আমি দেখাইছি মনে হয় আপনাদের। আচ্ছা এটা বাদ দেন, ওই যে আগের দুই বেশি মনে হয় এটি দেখাইছিলাম। তো এদিক থেকে আমরা অ্যাডে যদি দেই, এদিক থেকে আমরা ডোমেনটা ফালাই দেই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এগুলো আমার কেটে দিতে হবে, কেটে দিলে কন্টিনিউ দেই। আরম্ভ অলরেডি ভেরিফাই করে নিয়েছে কার এনে বসে। এবার দেখেন আমার কি বলতেছে, আমারে বলতেছে তুমি এই যে টিএক্সটি রেকর্ডটা আছে এই টিএক্সটি রেকর্ডটা কই বসাইতে বলতেছে? আমার ওই টিএক্সটি রেকর্ডে। মানে আমার সি প্যানেলে যাইতে হবে, সি প্যানেলে যাই ডিএনএস কনফিগারেশনে যাইতে হবে, ডিএনএস কনফিগারেশনে গিয়া আমার এই কোডটা বসাই দিতে হবে। ঠিক আছে? এখন আপনি মনে করেন যে এটা করলেন, করার পরে আপনার মন চাইছে যে আপনি এটা টিএক্সটি তে বসাবো না, আমি সি নেমে বসাবো। সি নেমে যদি বসান তাহলে আপনার সি নেমের এই জিনিসগুলো বসাইতে হবে। সি নেম কি আর ইয়া নেম কি, টিএক্সটি জিনিসটা কি, এগুলো হচ্ছে আপনার ডিএনএস সার্ভার। আমি যখন সি প্যানেলের ব্যাকএন্ডে লগ ইন করবো, কোনো সি প্যানেল মানে ওয়ার্ডপ্রেস ইউজ করলে আমরা সি প্যানেল ইউজ করি, বা যে কোনো সিএমএস বা কাস্টম মেডেরই একটা কন্ট্রোল প্যানেল থাকে, ওইটার আমরা শর্টকাটে বলি সি প্যানেল। ঠিক আছে? কন্ট্রোল প্যানেলটা আমরা শর্টকাটে বলি সি প্যানেল। ওই সি প্যানেলে যখন আমরা যাব, ওই দিক থেকে আমরা ডিএনএস কনফিগারেশনে যদি যাই, ওই জায়গাতে আমাদের কিছু টাইপ থাকে, যেমন এ টাইপ, ডাবল এ টাইপ, সি নেম, এগুলো আমরা বলি রেকর্ড। এই রেকর্ডের ভিতরে গেলে কি হয়, এই রেকর্ডের ভিতরে আমাদের এই কোডটা বসাই দিতে হয়। কারণ এই জিনিসটা কেমন বসাইতে দেখাইতে পারতেছি না, কারণ এগুলো হচ্ছে আগে থেকেই সাইডে করা আছে। এখন আমি যদি ওইটির ভিতরে হাত দেই আমার সাইট উধাও হয়ে যাবে। বুঝতে পারছি? ঠিক আছে? তারপরে আমি একটু ট্রাই করে দেখি যে সি প্যানেলটাতে আমি ইয়ে করতে পারি কিনা আমারটাতে। সি প্যানেল, না ওইটি তো পারবেন, ওইটি তো দেখানোর কিছু নাই, কিন্তু কাহিনী হচ্ছে এই জিনিসটি না বুঝলে তো পরে ঝামেলা। এখন ভাই দুনিয়া ঘুরন লাগবো, বুঝছেন? যাই হোক, আর সি প্যানেলের কাজটা আমি পরে দেখাই দেবো, পরে দেখাই দেবো এটা। এদিক থেকে ধরেন ভেরিফাই লেটার দেন, ভেরিফাই লেটার দিলে এটা জাস্ট কানেক্ট হবে, বাট ভেরিফাই হবে না। এটা আপনার কোনো না কোনো জায়গায় বসাইতে হবে। এবার যদি আমরা এর ব্যাকে যাই, আমরা সেম জিনিসটাই আবার করি, এই যে এদিকে যে ডোমেনটা বসাছিলাম এই ডোমেনটাই আবার বসাই, আর কন্টিনিউ দেই, কন্টিনিউ দিলে দেখবেন যে এটা একটু অন্যরকম ভাবে দেখা যাচ্ছে। দেখেন এদিকে আপনার কি বলতেছে, এদিকে আপনার কয়েকটা অপশন দিছে, ওইদিকে কি অপশন দিছিল? ওইদিকে আমার একটা অপশন আছিল,
ওইদিকে আমার বলছে হয় টিএক্সটি তে বসাও বা সিনেমে বসাও, কিন্তু এদিকে কিন্তু আমার এরকম বলছে না, এদিকে আমার অনেকগুলো সুযোগ দিতেছে। যেমন ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার করতে পারি, যেটা একদম বেস্ট, ঠিক আছে। এরপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স দিয়ে আমি কনফিগার করতে পারি, এইচটিএমএল ট্যাগ দিয়ে আমি কনফিগার করতে পারি। এইচটিএমএল ট্যাগ জিনিসটা কি করতে হয়, আমার জাস্ট বডি পার্ট মানে হেডার পার্টে নিয়ে আমার বসে দিতে হয়। মানে আমার ওই যে হেডার ডট লিকুইড লেখাটা দেখাইছিলাম আপনাদেরকে, কোডে ব্যাকএন্ডের কোডে হেডার পার্ট লিকুইড দেখাইছিলাম কোনো ওয়ার্ডপ্রেসের, দেয়নি। আচ্ছা, ধরেন আমার সাইডে আমি লোড দিই, এটার ব্যাকএন্ডে আমি যাই, হ্যাঁ, দেখাই যাচ্ছে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি আমি যাই, অ্যাপিয়ারেন্স থেকে আমাদের থিম ফাইল এডিটরে যাইতে হয়। থিম ফাইল এডিটরে গেলে আমার ব্যাকএন্ডে যে কোডগুলো আছে ওই কোডগুলোর আমি অ্যাক্সেস করতে পারি। অ্যাপিয়ারেন্স হবেন, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে আসবেন। এই যে পিক্সেল আমরা দেখছি না, পিক্সেলের যে কোড বসাইতে হয়, এই কোডটা আমরা এই জায়গাতেই বসাই। এদিকে বসানো লাগে কিন্তু এদিকে আমরা বসাই না, কারণ হচ্ছে ফাইল অনেক ভারী হয়ে যায়। এবার দেখেন অ্যাপিয়ারেন্স থেকে আমরা কই আসছিলাম, থিম ফাইল এডিটরে। থিম ফাইল এডিটরে আসার পরে আমার সাইটটা বানানোর জন্য যতগুলো আমার কোড ইউজ করছে তারা, এদিকে সবগুলো কোড আছে, মানে প্রতিটা তারা খুব সুন্দর করে আলাদা আলাদা করে সেপারেট করছে যে কোন জায়গার জন্য কি কোড আছে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর আমরা যেহেতু আমাদেরকে এদিকে ইনস্ট্রাকশন কি দিছে, এদিকে বলছে যে আমার হেডার সেকশনে বসাইতে বিফোর বডি পার্ট, মানে বডি পার্টের আগে হেডার সেকশনের ভিতরে। হেডার সেকশন বুঝেন, এইচটিএমএল কোড বুঝেন? আচ্ছা, এইচটিএমএল কোড বুঝলে জিনিসটা বুঝতে পারবেন। এদিকে হচ্ছে আমার কি বলছে, হেডার সেকশন বলছে না, তাহলে আমার থিমের হেডারে যেতে হবে। তাই হেডার, এই যে দেখেন হেডারের দিকে লেখা আছে, এই ইয়েতে ওয়ার্ডপ্রেসে আমরা বলি হেডার ডট পিএইচপি, ঠিক আছে। হেডার ডট পিএইচপি তে যাবেন, হেডার ডট পিএইচপি তে গেলে দেখবেন যে আপনার হেডার ফাইলটা দেখা যাচ্ছে। এই দেখেন এটা পুরোপুরি আপনার হেড ফাইল। এদিকে দেখেন এই যে ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে না, এদিক থেকে আপনার এইচটিএমএল কোডটা শুরু হয়েছে, ডক টাইপ এইচটিএমএল দিয়ে শুরু হয়েছে। এদিক থেকে আপনার দেখেন কোন দিকে হেড আছে, যদি আপনি হেড খুঁজে পান তো ভালো, আর যদি না পান তখন কি করবেন, তখন এদিকে জাস্ট কন্ট্রোল শিফট এফ এফ ক্লিক করবেন। কি করবেন, কন্ট্রোল শিফট এফ লিখে সুন্দর করে লেখেন হেড, এইচইএডি লেখেন হেড, লিখলে আপনার দেখবেন যে এই যে হেডের লাইনের ভিতরে মার্ক করে দিতেছে, ঠিক আছে। এরকম করে করে আস্তে আস্তে জিনিসগুলো দেখার চেষ্টা করবেন, আর চেষ্টা করুন নিজে খুঁজে বাইর করুন। এরকম কন্ট্রোল শিফট এফ না দিয়ে নিজে নিজে খুঁজে বাইর করবেন, দেখবেন পরবর্তীতে অন্য ক্লায়েন্টের কাজ করতে গেলে ইজিলি বাইর করতে পারবেন। এবার আমারে কি বলেছে, ওই যে কোডটা আছে ওই কোডটা এদিকে না বসাইতে, দেখেন এদিকে কিন্তু একটা ম্যাটার অলরেডি একটা কোড বসানো আছে, খেয়াল করছেন? এদিকে কিন্তু ম্যাটার একটা কোড দেওয়া আছে। কেমনে বুঝছি যে ম্যাটার কোড? এটা ম্যাটার কোড না, এটা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে যে কোডটা দেখছি এই কোডটাই কিন্তু এটা, মানে সাইট কনসোল সার্চ কনসোলের যে কোডটা আছে এই সার্চ কনসোলের মেটা কোড, এই দেন গুগল সাইট ভেরিফিকেশন। আমি সেম জিনিসটা কিন্তু আপনাদের দেখাইতেছি, এই যে সাইট ভেরিফিকেশন দেখতেছেন, কন্টেন্ট, এরপরে কন্টেন্টের আইডি। এবার দেখেন এদিকেও কিন্তু সেম জিনিস, গুগল সাইট ভেরিফিকেশন কন্টেন্ট, কন্টেন্টের আইডি। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে এইটাই কিন্তু আমি করছি। এরপর হচ্ছে মেটা পিক্সেলের কোডটা শুরু হয়েছে, এই যে মেটা পিক্সেলের কোড, মেটা পিক্সেলের স্ক্রিপ্ট দিয়ে শেষ হয়ে গেছে, এই যে মেটা পিক্সেলের কোড। এটা বিষয়টা ক্লিয়ার? এরপরে কি আছে এদিকে হচ্ছে, এরপরে বাকি যে জায়গা আছে এই বাকি জায়গা হচ্ছে এই যে থিম আছে এই থিমের নিজস্ব কোড। আমার এদিকে জিনিস কোনটা আছে, এই দুইটা জিনিস হচ্ছে আমার, একটা হচ্ছে ম্যাটার কোড আর একটা হচ্ছে সার্চ কনসোলার কোড। সার্চ কনসোলার কোড কেমনে বুঝবেন, এই যে গুগল সাইট ভেরিফিকেশন এই লেখাটা দেখলেই বুঝবেন যে এটা সাইট কনসোল কোড, সার্চ কনসোলার কোড। আর এই যে এটা ফেসবুকের ম্যাটার কিভাবে বুঝবেন, এই যে মেটা পিক্সেল কোড দিয়ে শুরু হবে, মেটা পিক্সেল কোড দিয়ে শেষ হয়ে যায় এটা, বা এরকম স্ক্রিপ্টের আগে এটা স্ল্যাশ থাকে। বুঝতে পারছি বিষয়টা ক্লিয়ার? কেমনে ইন্টিগ্রেট করতে হবে, আপনি এদিক থেকে বসে আপলোড ফাইলে ক্লিক করবেন, আপলোড ফাইলে গিয়ে এদিকে আসবেন, আইসা ভেরিফাইতে ক্লিক করবেন, দেখবেন উইদিন আ সেকেন্ড আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে কি হবে, ভেরিফাই হয়ে গেলে আপনার এই জায়গাতে, আপনার এই জায়গাতে যেমন এটা শো করতেছে তখন ওইটাও শো করবে এদিকে। এই দুইটা কেন শো করতেছে না, কারণ এগুলো হচ্ছে আমাদের ভেরিফাইড ডোমেন না, যেহেতু ভেরিফাইড না এই কারণে এগুলো শো করতেছে না, কিন্তু এটা ভেরিফাইড ডোমেন এই কারণে ডোমেন প্রপার্টিতে এটা শো করতেছে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? ওকে, এবার এদিকে দেখেন আমরা কিছু ওভারভিউতে যদি আসি, ওভারভিউতে কি আছে, মানে পুরো ওয়েবসাইটের মোটামুটি একটা স্ট্রাকচার এদিকে আছে, যে কি হয়েছে না হয়েছে, এইচটিটিপি তিনটা ইন্ডেক্স করছে, এরপর হচ্ছে ওয়েবের কোনো কোরের সমস্যা আছে কিনা, এইচটিটিপি ইউআরএল এর তিনটা, আমরা কিছুক্ষণ আগে দেখছি না তিনটা সাইট লোড হয়ে গেছে, মানে তিনটা সাইট ইন্ডেক্স হয়ে গেছে, ওই তিনটা সাইট এদিকে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে এদিকে কোন কোন সাইটগুলো কোন সময় অ্যাক্টিভ ছিল,
আপনার এইচটিটিপিএস পেজের কি অবস্থা, আপনার কোনো ধরনের ইস্যু আছে কিনা, যেমন এদিকে আমার দুইটা ইস্যু দেখাচ্ছে, আদার ইস্যু, এইচটিটিপিএস ইস্যু দেখাচ্ছে, কারণ এটা আমার 1 বছরের কাছাকাছি সময় হয়ে গেছে। আমার সিকিউরিটি এসএসএল যেটা আছে এটা রিনিউ করতে হবে, এই কারণে আমার এইচটিটিপিএস নট ইভালুয়েটেড দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইচটিটিপি আমার সাইটে অনেক সময় ঢুকতে দেখবেন যে দেখা যাচ্ছে যে দিস সাইট ইজ নট সিকিউর। কেন সিকিউর দেখায় না? কারণ এদিকে এসএসএল এর একটা ফ্যাক্টর আছে। এসএসএল যখন এক্সপায়ার হয়ে যাওয়া শুরু করবে তার আগে থেকেই আপনার একটা ওয়ার্নিং দিবে যে এটা রিনিউ করতে হবে। তো রিনিউ করে নিলে এরপর আবার আপনার কোনো ইয়ে দিবে না। তো এদিক থেকে আপনি পুরো একটা ছোটখাটো একটা ব্রিফ পাবেন এইচটিটিপিএস এর। এবার যে একটু ব্যাকে যাই একটু উপরের দিকে যাই, আমরা ওই যে অডিট করি না, এই অডিট আমরা এদিকেও কিছু ছোটখাটো ভাবে করতে পারি। ছোটভাবে জিনিস করতে পারি কি, মানে এদিকে হচ্ছে আমরা জাস্ট দেখতে পারি যে পারফরমেন্সের কি অবস্থা। এই যে দেখেন, আপনি যদি কোনো অ্যাচিভমেন্ট আনলক করেন সেক্ষেত্রে আপনার অ্যাচিভমেন্ট গুলো এদিকে থাকবে, যে কত ভিজিটর আসছে, কি হয়েছে না হয়েছে, কোন পেজে কি করছে না করছে, আপনি এদিকে পুরো একটা ইন ডিটেইল আপনার ব্রিফ পাবেন। যেমন এতটা ক্লিক করছে, এত পার্সেন্ট এই হয়েছে, এটি মানে সব আপনারাই দিয়েছেন। না, ওইটা ওই মনিটরের আলোটা পরে। এরপর হচ্ছে আপনার গ্রোথ কেমন ছিল না হয়েছে, না কি হয়েছে না হয়েছে, এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। ঠিক আছে, কোনো কিছু যদি সার্চ, তো এদিক থেকে আপনি জাস্ট ছোটখাটো একটা ব্রিফ নিতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটার এদিক থেকে আপনি ডোমেন চেঞ্জ করে কোনটার কি অবস্থা, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। তো এদিক থেকে আর বেশি কিছু দেখেন দেখায় না ইনসাইটে। কই গেল ওভারভিউ? ইনসাইটের কাজ হচ্ছে জাস্ট আপনার একটা ছোটখাটো একটা ব্রিফ দিব। ঠিক আছে, পারফরমেন্সের কি অবস্থা আছে, কোন পেজটা বেশি র্যাঙ্ক করতেছে, কোন পেজটাতে মানুষ বেশি থাকতেছে, আপনার গ্রোথটা কেমন আছিল লাস্ট 28 দিনে বা 1 মাসে, ওই জিনিসগুলো আপনার খুব মানে স্পেসিফিক করে দেওয়া হবে। এরপরে দেখেন আপনার এদিকে পারফরমেন্স আছে কত, 68 টোটাল ওয়েব সার্চ ক্লিক, মানে আমার ওয়েবসাইটে সার্চ করে 68 জনের মতো মানুষ আমার সাইটে আসছে। ঠিক আছে, এটা রিপোর্টটা হচ্ছে লাস্ট 28 দিন, এদিকে যে 28 রিপোর্টটা দেখা যায় এটা 28 দিনে দেখা যায়। এটা সব আপনারা, এটি আর অন্য কেউ না। এই যে এদিকে যা দেখা যাচ্ছে এদিকে 11 জন, 11 জন আপনারা কোন সময় ক্লিক করলেন? 11 জন তো বেঁচেই নেই, সব বেচবি না মনে হয়। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে পারফরমেন্সে যদি আসেন, সেম জিনিসে আপনারা দেখা যাবে যে ওয়েবসাইটের পারফরমেন্সের কি অবস্থা না অবস্থা। যেমন এইটা হচ্ছে গুগল এর একটা ইন্টারফেসের মতো, গুগলের একটা ইন্টারফেস। তো এদিকে হচ্ছে আপনার ক্লিক করছে কয়টা, টোটাল ইমপ্রেশন কত হয়েছে, সিটিআর কেমন ছিল, 45% খারাপ না। আমার পেজের লেখা ওয়েবসাইটের লেখা খারাপ না, ওয়েবসাইটের মার্কেটিংই করা হয় না। এটা 44% সিটিআর। এভারেজ পজিশন, ও মাই গড, 17 নম্বরে আছি। ঠিক আছে, মানে গুড ডিজিটাল মার্কেটার ইন বাংলাদেশ লিখে সার্চ করলে 17 নম্বরে আমারটা র্যাঙ্ক করে। এবার এটা আমি কেমনে বাড়াইতে পারি, রেগুলার আমি এটাতে কাজ করলে, ব্লগ টক যদি আমি লেখা শুরু করি, এটা আস্তে আস্তে আমার এটা গ্রোথ করা শুরু করবে। ঠিক আছে, আমার এটাতে ব্লগ পেজ আছে কিন্তু ব্লগ পেজ ইন্ডেক্স করা নেই, বা ব্লগ পেজ আমি ইয়েও করি না। হ্যাঁ, তো ওই ওই ব্লগ পেজটা আমি কোনোভাবেই সামনের দিকে আনতেছি না, কারণ সামনের দিকে আনতে গেলে আমার এটা কাজ করতে হবে। এরপর দেখেন আমার কি করতেছে, কোন কোয়েরিতে আমি কত নাম্বার পজিশনে আছি, এটা কিন্তু খুবই ফ্যাক্টর, মেইন ফ্যাক্টর। হ্যাঁ, আমি কোন ফ্যাক্টর, মানে কোন ফ্যাক্টর আমি কত নাম্বার পজিশনে আছি, বা কি কিরকম ইমপ্রেশন হইতেছে। বেস্ট ডিজিটাল মার্কেটিং ই স্ট্র্যাটেজি ইন বাংলাদেশ, এটা লিখে সার্চ দিলে আমার 9টা ইমপ্রেশন আসতেছে। ধরে নিলাম আমি 9 নম্বরেই আছি তাহলে। ঠিক আছে, এরপরে হচ্ছে এটাতে কোনো ক্লিক করে না। এরপরে হচ্ছে আমার কোনটা আছে, ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট ইন বাংলাদেশ লিখলে আমার 4 নম্বরে দেখা যাচ্ছে। মানে 4টা যেহেতু ইমপ্রেশন হইতেছে, মানে আমি 4 নম্বরে আছি দেখে আমার ইমপ্রেশনটা আসতেছে। ঠিক আছে, বা আমার 1 2 3 4 এর ভিতরে আছে, এই কারণে আমার 4টা ইমপ্রেশন আসতেছে। বা যেহেতু 17 নম্বর আছে, 17 নম্বর আছে মানে কত, কয় নাম্বার পেজে, 2 নম্বর পেজে। কেন 2 নম্বর পেজে? কারণ গুগল একটা পেজের ভিতরে 10টা সার্চ রেজাল্ট দেয়, মানে আমি 2 নম্বর পেজের শেষের দিকে আছি। 2 নম্বর পেজে 7 নম্বরে আছি আমি। ঠিক আছে, মানে শেষের দিকে আছি। তো ওই জায়গা থেকে যদি উল্টে আসতে হয় সেক্ষেত্রে আমার কি করতে হবে, ওটার ভিতরে কাজ করতে হবে। যে জায়গাতে এসইওতে যে জায়গাতে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো সলভ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ব্লগ লিখতে হবে, যেহেতু আমার একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। এরপর দেখেন শাহপরান লিখে সার্চ করলে আমার 2বার ইমপ্রেশন হয়েছে আমার নাম, যাক তারপর তো সার্চ বলেও মাইজাছে এটাতে। এক সময় এটা র্যাঙ্ক করবো, সমস্যা নাই ইনশাল্লাহ, কোন ইনশাল্লাহ। এরপরে হচ্ছে এটা এরকম করে করে আপনি এদিক থেকে দেখতে পারবেন। আর এদিক থেকে আসলে আপনি কি দেখতেছেন, আপনার কোয়েরি দেখতেছেন, যে মানুষ কি সার্চ করলে আপনার ইমপ্রেশন হয়েছে। যেহেতু আপনার ইমপ্রেশন হয়েছে মানে ওই কিওয়ার্ডের আন্ডারে আপনার একটা ডিমান্ড আছে। এখন আপনি স্ট্র্যাটেজি নিয়ে কন্টেন্ট লিখতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কনসালটেন্ট হিসেবে কন্টেন্ট লিখতে পারেন, আপনি এদিকে এক্সপার্ট হিসেবে এক্সপার্টিস নিয়ে কিছু কন্টেন্ট লিখতে পারেন, যে কি করলে কি হবে।
তা তো অবশ্যই কনসালটেন্ট আছে হচ্ছে আমার জেএমবি তে আছে কনসালটেন্ট, ওয়েবসাইটে কোনো কনসালটেন্ট দিয়ে ও না কনসালটেন্ট ওয়েবসাইটেও আছে, একটা ইয়াতে কনসালটেন্টও আছে। স্ট্র্যাটেজিস্ট মেবি নাই, স্ট্র্যাটেজি নিয়ে কোনো ইয়া নাই, এমনি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের একটা ইয়া সার্ভিস আছে, ওই সার্ভিস থেকে হয়তো এটা টানতেছে। এরপরে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ, এটা তো আমার কিওয়ার্ডই, ঠিক আছে। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ইন বাংলাদেশ। এই বিষয়গুলো নিয়ে আমি যদি কন্টেন্ট লেখা শুরু করি, মানে এদিক থেকে আমি একটা আউটকাম পাই যে আমার কি ধরনের কন্টেন্ট লিখলে আমি কাজ মানে আরো র্যাঙ্ক করতে পারবো, ইমপ্রেশনটা বাড়াইতে পারবো। ইমপ্রেশন বাড়াইতে পারলে ভাই অটোমেটিক আমি ক্লিক আনতে পারবো, বুঝতে পারছেন? 9টা ইমপ্রেশনে কোনো সময় ক্লিক করবো, 10টা ইমপ্রেশনে কোনো সময় ক্লিক করবো না। আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি 1000 মানুষ দেখে ওইটার থেকে 2-3 জন মানুষ কিনে, আর ওইটার সম্পর্কে জানতে চায় 20-30 জন, 20-30 জনের থেকে কিনে 2-3 জন, ঠিক আছে? তাহলে আমার ইমপ্রেশনটা বাড়াইতে হবে। আমি যত বেশি ইমপ্রেশনটা বাড়াইতে পারবো অত বেশি আমি কনভার্সনটা আনতে পারবো, বুঝতে পারছি? আর একটা জিনিস তো আপনারা জানেনই, যে কোনো সাইট, যে কোনো অ্যাড প্ল্যাটফর্ম টাকা কাটে হচ্ছে ক্লিকের উপরে আর ইমপ্রেশনের উপর। তো এবার বুঝেন যে ইমপ্রেশন কত ইম্পর্টেন্ট, কারণ ইমপ্রেশন যদি আমি বাড়াই দিতে পারি অটোমেটিক আমার ক্লিক করবে, ক্লিকগুলো পড়বে, ঠিক আছে? তো এই হচ্ছে ছোটখাটো বিষয়। এরপর যদি আমি এই থেকে পেজে যাই, আমার পেজও আছে 3টে, দেন আমার নাম লেখা সার্চ করতেছে, সার্চ করলে আমার ক্লিক করছে 63টা, ইমপ্রেশন আছে 131টা। এবার দেখেন আমার ইমপ্রেশনও বেশি আছে, আমার ক্লিকটাও বেশি আছে, দেখছেন? এরপরে দেখেন কি আছে, আমার অ্যাবাউট পেজ 98টা ইমপ্রেশন হয়, 5টা ক্লিক করে। এরপর হচ্ছে আমার নিজের যে সাইট আছে, এটা হচ্ছে এইচটিটিপি অ্যাশো, এটা এইচটিটিপি ছাড়া। মানে কিছু মানুষ আছে তারা কি করে, কিছু মানুষ কি 2জন মানুষ ইমপ্রেশন হয়েছে, মানে 2জন মানুষ আছিল তারা হচ্ছে দিস সাইট ইজ নট সিকিউর দেখেও অ্যাডভান্স অপশনে গিয়ে ওয়েবসাইটে ঢুকছে। হ্যাঁ, হ্যাঁ, এইটা কোনো সমস্যা নাই, আপনার যখন ইয়ে করবেন এসএসএলটা ঠিক করে দিবেন তখন আর এই এরর দেখাবে না। এটা এই দেখেন ডিফারেন্সটা কোন জায়গাতে, এইচটিটিপিএস আর এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, প্রোটোকল পর্যন্ত শেষ এটার ভিতরে, আর এটার ভিতরে কি আছে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো সিকিউর যেটা আছে এটাতে কোনো সমস্যা নাই, সিকিউরে কিন্তু আমার ক্লিক টিক মোটামুটি ঠিকঠাক চলে, 131টা দেখে 63টা ক্লিক, সমস্যা নেই। কিন্তু এটার ভিতরে যেহেতু এইচটিটিপিএস নাই, 2জনে ইমপ্রেশন করে একজনে ঢুকছে, ঠিক আছে? একজনে হচ্ছে লাইফ রিস্ক নিব না, আরেকজনে লাইফ রিস্ক নিয়ে ঢুকে গেছে, বুঝতে পারছি? এখন এই সাইটটা যদি এরকম হইতো যে আপনার ইনফরমেশন আমি নিয়ে আপনার ক্ষতি করি, তখন কিন্তু ওই ব্যক্তির ইনফরমেশন আমি পেয়ে যেতাম। ধরেন ফিশিং লিঙ্ক যদি হইতো, এটা ফিশিং লিঙ্ক না, এটা জেনুইন লিঙ্ক, ঠিক আছে? এরপর হচ্ছে আমার কি সার্ভিস পেজ, 12 জন দেখে কেউ ক্লিক করে না, কন্ট্যাক্ট পেজ 5 জন দেখছে কেউ ক্লিক করে না, এটা কেউ ক্লিক করে না। কন্ট্যাক্ট অ্যাবাউট দিয়ে করবো কি আমার, আরে কন্ট্যাক্ট দিয়ে করবো কি আমার। এবারে কান্ট্রিজ, কোন কোন দেশে থেকে আপনার সবচেয়ে বেশি দেখে, ও মাই গড, ইউনাইটেড স্টেট থেকে কেটে দেখে। আচ্ছা, বাংলাদেশে সবচেয়ে বেশি দেখতেছে আপনার 123টা ইমপ্রেশন হয়েছে, 68টা ক্লিক করছে। ইউএস থেকে দেখছে, জার্মানি থেকে, ফ্রান্স, ইন্ডিয়া, জাপান, এগুলো হচ্ছে কেমনে দেখতেছে জানেন? এটা যে ক্লায়েন্টের লগে আমরা মিটিং করি না, মিটিং করতে গেলে দিস ইজ মাই ওয়েবসাইট, লিংকটা মেরে দিই, ঠিক আছে? লিংকটা দিয়ে দিলে হয় কি তারা ক্লিক করে। এটা আসলে এই ইউএস এর ইয়েটা আরো বাড়ানোর কথা, ইমপ্রেশন আরো বাড়ানোর কথা, ইউএস আর জার্মানির ক্লায়েন্টের ইয়া বাড়ানোর কথা। তো বিষয়টা হচ্ছে যে আপনি এদিক থেকে আসলে একটা ওভারভিউ পাবেন। আর কেন ওয়েবসাইটটা আমরা বানাই দেখছেন তো, এটা তো হচ্ছে প্রমাণ, সামনে জলদান্ত প্রমাণ দিয়ে দিলাম, এতদিন তো কইছি। এবার ডিভাইস, কোন ডিভাইস থেকে আপনার সবচেয়ে বেশি দেখছেন? এটা মোবাইল থেকে বেশি হবে, ও মাই গড, ভুলেই গেছি। মোবাইল ফ্রেন্ডলি না আমারটা, মোবাইল ফ্রেন্ডলি কাজ করা হয়েছিল, পরে আবার এটি ওই যে সাইট ইয়ে করছি, ট্রান্সফার করছি, সাইট ইনজেক্ট করার কারণে মোবাইল ফ্রেন্ডলিনেসটা আবার নষ্ট হয়ে গেছে, ঠিক করা লাগবে। আচ্ছা, এদিকে হচ্ছে 121টা ইয়ে হয়েছে, আর 60টা ক্লিক করছে। এবার একটা জিনিস দেখেন ভাই, মানে আমরা কতটা বেশি প্রোকাস্টিনেট করি। যেমন ধরেন আপনারা যখন সাইট বানাবেন তখন আপনাদের কিন্তু এরকম আরো ভালো ভালো ক্লিক থাকবে, ইমপ্রেশন থাকবে, কিন্তু এই জিনিসটা কি আমি চাইলে আমি এটা বাড়াইতে পারি না? কারণ আমি তো জানি এটা কেমনে বাড়াইতে হবে, আমি চাইলে এটা বাড়াইতে পারি না, কিন্তু আমি কিন্তু বাড়াইতেছি না। মানে আমরা হচ্ছে নিজের উপরে কোনো কিছু করি না, আমরা ক্লায়েন্টে করতে পারি ভাই ভিডিও বানান, ভিডিও বানালে আপনার সেল ধুমায়া বাড়বে, কিন্তু আমরা নিজের লাইক কোনো সময় ভিডিও বানাই না, ঠিক আছে? এই যে প্রমাণ, আমরা যে প্রোকাস্টিনেশনটা বেশি আমাদের, আমরা কই ঠিকই কিন্তু করি না, এইটা হচ্ছে আমাদের জলযন্ত্র প্রমাণ। আমরা জানি ঠিকই কিন্তু আমরা মানে জানা জিনিসটা কাজে লাগাই না। আমরা যখন জানা জিনিসটা কাজে লাগাবো, আমরা কি মানে আমরা যে সাইট গুলো বানাইছি বা আমার যে সাইটটা বানানো আছে, এই সাইটটা থেকে আমি শিওর ক্লায়েন্ট 100% আসবে, ঠিক আছে? কারণ ওই সাইটটা আমি ল্যাপটপ ফ্রেন্ডলি রাখতে চাই,
কারণ আমরা যেসব সার্ভিস দেই এরা কেউ মোবাইল টিপে না, এরা সবসময় ল্যাপটপে থাকে। এরা কিছু সার্চ করতে হলে ল্যাপটপ দিয়ে সার্চ করে। আপনি ডিজিটাল মার্কেটিং এর ধরেন একটু মিড লেভেলের বিজনেসের সাথে অপারেট করতেছেন, দেখবেন যে তারা ল্যাপটপ ইউজ করতেছে, তারা মোবাইলে সার্চ করবো না, অফিসে বসে তারা ল্যাপটপ ইউজ করবে, তারা প্রফেশনালি সবকিছু হ্যান্ডেল করে। যদি আপনার এরকম হয় যে ক্লায়েন্টটা হচ্ছে একটু মানে বাজেট ডাউনের দিকে আছে, তখন দেখবেন যে তারা মোবাইল টোবাইল ইউজ করতেছে আর তারা মোবাইলের উপর নির্ভরশীল থাকে। এখন দেখবেন যে ওই যে মুদি দোকানটির ভিতরে দেখবেন যে কম্পিউটার আছে, তারা হিসাব রাখে কম্পিউটার, সেলুনেও কম্পিউটার আছে, ঠিক আছে? তো ওই জায়গাগুলোতে যেহেতু কম্পিউটার আছে, আমাদের ওয়েবসাইট গুলো কম্পিউটার ফ্রেন্ডলি রাখতে হবে। আর আমরা যতজন ক্লায়েন্টের সাথে কথা কই, ওদের সাথে আমরা সবসময় দেখি যে ওরা হচ্ছে ল্যাপটপ থেকে তারা মিটিং এ জয়েন করে। যেহেতু মিটিং এ জয়েন করছে ল্যাপটপ থেকে, তার মানে হচ্ছে আমার ওয়েবসাইটেও ল্যাপটপে দেখবো, ঠিক না? তো যেহেতু ল্যাপটপে দেখবো, তো আমার ডেস্কটপ ভার্সন ঠিক থাকতে হবে। আমার মোবাইল ভার্সন তো দেখতেছেই না, আমার ডেস্কটপ ভার্সন ঠিক থাকতে হবে। কিন্তু কাজ করার সময় অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে ওয়েবসাইট। বুঝতে পারছি? যদি এরকম হয় যে আপনার ক্লায়েন্টটা মোবাইল থেকে দেখতেছে, যাতে মোবাইল দেখতেও বুঝতে পারে আমার সাইটটা যে মোবাইল ফ্রেন্ডলি একদমই না এরকম না, কিন্তু আপনি দেখতে পারবেন, মানে আমার সময় জানতে পারবেন, কিন্তু হয়তো অ্যালাইনমেন্ট একটু সমস্যা আছে, হ্যান ত্যান এইসব জিনিসে ওইটি এত ভাই ভাত্তা দেওয়ার টাইম নেই, এটির বইয়ে কাজ করতে অনেক সময় লাগে, ঠিক আছে? তো ওই জায়গাতে আমি এই জায়গায় সময় দেওয়ার জন্য আমি একটা কাম করলাম অসুবিধা। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো। তো এদিক থেকে বিষয়টা হচ্ছে এই জিনিসটা আপনি খুঁজে পাবেন। সার্চ অ্যাপিয়ারেন্স এদিকে কোনো কিছু নাই, ডেটস আপনার কোন ডেটে কি হয়েছে না হয়েছে, ইমপ্রেশন কত হয়েছে না হয়েছে, এই জিনিসগুলো আপনার এদিকে দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে আপনার মানে প্রত্যেক দিনের একটা হিসাব দেওয়া হবে যে আজকের দিনে আপনার কতটা ইমপ্রেশন হয়েছে। এটা দেখতে পারবেন, এই যে দেখেন 92টা রেজাল্ট আছে এদিকে, 92টা পেজ আছে এদিকে, 92টা পেজের ভিতরে 1 থেকে 10 মাত্র দেখা যাচ্ছে এদিকে, এরকম তো কত পেজই আছে। ইয়েস। এবার এদিকে দেখেন, আপনি আমি বললাম না যে এই জায়গাটা দিয়ে আমরা জোর করে ইন্ডেক্স করাতে পারি। এখন ধরেন আপনার কোনো পেজ ইন্ডেক্স করা নাই, আপনার কোনো আপনার সাইটের কোনো পেজ কি নাই, ইন্ডেক্স নাই। ধরেন এটাতে ঢুকি, কি আছে, সার্ভিস আছে, অ্যাবাউট আছে, সার্ভিস অ্যাবাউট, আর কোন পেজ বাকি দিল, কন্টাক্ট পেজ বাকি। এই কন্টাক্ট পেজটা আমার কি নাই, ইন্ডেক্স করা নাই, কিন্তু এটার এসইও টেসইও সব মোটামুটি ঠিকঠাকই দেয়া যাচ্ছে। এটা ঢুকলে ঠিক হয়ে যাবো, এটা মাইন্ড করছে। কমল হয়ে গেছে, কমল হয়ে গেছে, সমস্যা নাই, কমল হয়ে গেলে এটা থাপ্পড় দিলে এটা গ্রিন হয়ে যাবে, এটা মাইন্ড করে মাত্র। এটা কি করবেন, জাস্ট এদিকে বলে দিবেন, ভয়ে এন্টার মারেন। এটা প্রথমে কি করলো, দেখলো যে ইউআরএলটা আপনার গুগলে আছে কিনা। এদিকে কি বলছে, ইউআরএল ইজ নট অন গুগল। এখন আপনি কি করবেন, লাইভ টেস্ট করেন, লাইভ টেস্ট করে দেখেন যে কোনো সমস্যা আছে কিনা, মানে আপনার সাইটের ভিতরে কোনো ধরনের সমস্যা আছে কিনা। সমস্যা নিচের দিকেও থাকতে পারে, সাইট ম্যাপে সমস্যা থাকতে পারে। সাইট ম্যাপ সম্পর্কে ধারণা আছে নি? দেখেন, ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, কিছুক্ষণ আগে কিন্তু কি দেখেছিল আমারে, নট অ্যাভেলেবল ইন গুগল। আমার সাইটের ভিতরে ব্রেড কাম ঠিক আছে, ব্রেড কাম মানে হচ্ছে আমার সাইটের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে এইগুলো একদম স্কিমা মার্কআপ অনুযায়ী, গুগলের যে মার্কআপ আছে ওই মার্কআপ অনুযায়ী আমার ডাটা গুলো আছে কিনা। ব্রেড কাম আবার এরকম মানে করেন না, ওই যে চিকেন ফ্রাই বা মোরাইয়া, মানে চিকেন ফ্রাই যেটার উপরে মোরা এটারও ব্রেড কাম হয়, ওই ব্রেড কাম হেই ব্রেড কাম না কিন্তু, ঠিক আছে? আপনার ডাটা গুলা মার্কআপ অনুযায়ী আছে কিনা এই জিনিসটা সে এনশিওর করে। এই যে কয়দিন দেখা গেলাম যে শাহরুখ খানের ইনফরমেশন সব নিয়ে আয়া পড়ছে, যখন শাহরুখ খান লেখা সার্চ করতেছি তখন তার ইনফরমেশন অনেক সুন্দর করে দিতেছে, যখন শাহরুখ লেখা সার্চ করতেছি তখন ইনফরমেশন চেঞ্জ হয়ে যেতেছে, কারণ সে শাহরুখ খানে অনেক সুন্দর করে ডাটা ইন্ডেক্স করে রাখছে, মানে অ্যাপ্রোপ্রিয়েটলি অর্গানাইজ করে রাখছে, কিন্তু কোনো জায়গাতে করে নাই। এখন দেখেন এই জিনিসটা এদিকে আমার ব্রেড কাম ঠিক আছে, সব ইনফরমেশন ইন্সপেকশন যদি আমি করি, দেখেন এদিকে ইন্ডেক্সও করে দিছে, কিন্তু পরবর্তী সময় কি হয়েছে, আমি আর ইন্ডেক্সটা পাইতেছি না, তখন আমার কি করতে হবে, রিকোয়েস্ট টু ইন্ডেক্সিং, মাইন্ড করছে। এটা এরকম করে, এটা একবার দিয়ে আর দিবেন না, এটা দেখতে ভালো লাগে কারণ 3-4 বার দিস, আর সমস্যা নেই, এটা একবার ক্লিক করলে। এরপর হচ্ছে আপনার পেজের ভিতরে যদি কোনো এরর থাকে, এই লাইভ টেস্টের ভিতরে আপনার এররটা দেখা দিবে যে আপনার কোনো কোডে সমস্যা আছে কিনা। এই যে আপনারা করেন যে কোড খুঁজে খুঁজে বাইর করে, ওই কোডটা এদিকে দেখা দিব যে এই কোডের কারণে আপনার এটা ইন্ডেক্স হইতেছে না।
যেহেতু আমার যে কোনো ইন্ডেক্স পাই নাই, এদিকে আমি কোনো কিছু ওপেন হয়নি, এদিক থেকে সুন্দর করে একটা সাইট বের হবো, এই জায়গাতে একটা লাইন থাকবে, একটা বক্সের মতো থাকবো, ওই বক্সের ভিতরে কোন কোডে কি সমস্যা আছে ওই জিনিসটা সুন্দর করে লেখা দেওয়া থাকবে। করতেই পারেন, সার্চ কনসোলে করতে পারেন, কিন্তু আপনার ওই সার্চ কনসোল, হ্যাঁ আপনি যখন অডিট করবেন দেখা যায়, যেহেতু এটা গুগলের জিনিস, গুগল তো আপনার অনেক সুন্দর করে দেখাবে, স্বাভাবিক জিনিস না। গুগলের, আপনি গুগলের ঘরের ভিতরে কাজ করতেছেন, গুগল তো চাইবেই আপনি যাতে ঠিকঠাক করে কাজ করেন, তো গুগল আপনার সুন্দর করে দেখাবো, কিন্তু অডিট যখন করবেন তখন 2-3টা টুলস ইউজ করবেন, ওইটা হচ্ছে বেটার। একটা এভারেজ রেজাল্ট দিলে তখন কেউ এটারে ফালাইতে পারবেন। এরপরে কি আছে, এদিক থেকে ইন্ডেক্সের বিষয়টা তো বুঝতে পারছেন, কেমন ইন্ডেক্স করবেন, জোর করে ইন্ডেক্স যারা বলে আর কি। এরপর পেজে আসলে আপনার পেজের ইন্ডেক্স, কোন পেজ কি হয়েছে না হয়েছে, কোন পেজে কেমনে কি গেছে না গেছে, 3টা পেজ ইন্ডেক্স হয়েছে, 15টা পেজ নট ইন্ডেক্স, 15টা পেজ আমার ওয়েবসাইটেই নেই। এই কারণে বলা হয় যখন আপনি ওয়ার্ডপ্রেসের কোনো কাজ করতেছেন, আগে কাজ শুরু করার আগে সাইট ইন্ডেক্স করতে দিবেন না, মানে গুগল যাতে না বুঝতে পারে যে আপনার সাইটটা পৃথিবীতে আছে। কারণ এই যে 15টা পেজ নিছে, তখন কিন্তু আমি ইয়ে করি নাই, ডিসকারেজ করি নাই, সার্চ ইঞ্জিনে ডিসকারেজ করি নাই, ডিসকারেজ করলে 15 পেজ পাইতো না। আমার ওই যে প্রথম দিকে আমি যে ওয়েবসাইট বানাইছি, প্রথম দিকে যে পেজটি আছে ওই পেজটা আমি ডিলিট করি নাই, ওইটার ইন্ডেক্স করে দিয়েছে। এরপরে নতুন যেটি আমি করছি, যেটি আমার অরিজিনাল পেজ এলিও ইন্ডেক্স করে দিয়েছে, দিয়া 15টা পেজ বানাই লিছে, কারণ আমার ওয়েবসাইটে নাই 15টা পেজ। এখন আমি যতই এসইও করি, এই 15টা পেজ আমি কেমনে সরাবো, এই 15টা পেজ 15 পেজের জায়গায় দেখা যাবে। এরপরে দেখেন, why pages are not indexed, পেজ উইথ রিডাইরেক্ট, রিডাইরেক্ট করে রাখছে, আমি দেখবেন আমার লোগোতে ক্লিক করলে আমার হোম পেজে নিয়ে যায়, আমার হোম পেজ নাই, এটা ওইদিকে রিডাইরেক্ট করে, এই জিনিসটা বলতেছে নট স্টার্টেড। এরপরে আবার কি বলতেছে, অল্টারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, ক্যানোনিক্যাল ট্যাগ বুঝেননি, এইচটিটিপিএস, হ্যাঁ আপনার ওইটা একটা ইউআরএল এর উপরে থাকতে হবে। এরপর হচ্ছে আপনার ন ইন্ডেক্স, ইনক্লুডিং ন ইন্ডেক্স ট্যাগ, মানে আমি কিছু পেজ যেমন ব্লগ পেজে আমি নো ইন্ডেক্স করে রাখছি, আপনি ব্লগ পেজ আমার ওয়েবসাইট খুঁজে বাইর করেন ঠিক আছে, কিন্তু ব্লগ পেজ আপনি পাবেন না, ব্লগ পেজ আপনি সার্চ দিলে অন্য বিষয়, কারণ এটা তো ইন্ডেক্স হয়ে গেছে, কিন্তু আমি এটা নট ইন্ডেক্স করে রাখছি। এটা হচ্ছে আপনার যে সাইটটা আছে, এটা হচ্ছে ক্যানোনিক্যাল ট্যাগ, ক্যানোনিক্যাল ট্যাগের মেইন জিনিসটা কি, আপনার যে সাইটটা আছে, আপনার যে লিঙ্কটা আছে, ওই লিঙ্কটার উপরে আপনার সাইটটা থাকতে হবে, অন্য কোনো থার্ড পার্টি কোনো লিঙ্কের উপরে থাকতে পারবে না। বুঝতে পারছি, মানে আপনার যে সাইটটা আছে ওই সাইট, মানে ওই দিক থেকে অন্য কোনো দিকে এই ট্যাগটা নিতে পারবেন না, এটা ক্লিয়ার। মানে এটারে, এটা একটু টেকনিক্যাল জিনিস, এজ লোকে বুঝেন যে আপনার একটা লিঙ্কের উপরে এই জিনিসটা থাকতে হবে, বুঝতে পারছি। এই যদি আমি ভ্যালিড ফিক্স দেন, ভ্যালিড ফিক্স দিলে সি ডিটেলসে ক্লিক করেন, সি ডিটেলসে ক্লিক করলে আপনার কোন জায়গাতে, এই যে দেন এই পেজগুলোতে আপনার কি হয়েছে, কিছু তো ঝামেলা হইবে, আপনি কোনো কিছুতে লাড়া দিয়েছেন, এটা তো একটা অ্যাটাক হবো না, করেন, আমার সমস্যা নাই, আমার তো আর এটা ইয়ে না, মানে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, প্রথম দিকে যখন কাজ করবেন তখন গুগলের যে সার্চ ইঞ্জিন আছে এটা ডিসকারেজ করে দিবেন, যেটা যাতে গুগল ইন্ডেক্স না করে, যখন ডিজাইন করতেছেন ওয়েবসাইট, ওয়েবসাইট ডিজাইন শেষ, এসইও করে নিয়েছেন, অন পেজ করে নিয়েছেন, অফ পেজ করে নিয়েছেন, ইয়ে করে দেন, অন করে দেন, সার্চ ইঞ্জিনে আসার সুযোগ করে দেন, সার্চ কনসোলের সাথে কানেক্ট করে দেন। ঠিক আছে, সার্চ কনসোলের সাথে আমরা কেন কানেক্ট করি, যাতে এই যে ডাটাটা আছে একদম প্রপার ওয়েতে গুগল পায়, আমিও যাতে প্রপার ওয়েতে গুগলের চিনাইতে পারি। কারণ আপনি যদি সার্চ কনসোলে আপনার সাইট লোড নাও করেন, গুগল তার বড় আপনার ইন্ডেক্স করবে, কেমনে করবো, কারণ পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটেই গুগল যায়, বুঝতে পারছি, ওয়েবের ভিতরে যদি কোনো ছোট একটা নতুন কিছু পাইছে, এটারও সে ইন্ডেক্স করে নিব নিজের ভিতরে। আর এটা দিয়ে এদিকে আমরা সার্চ কনসোল কেন ইউজ করতেছি, যাতে আমার একটা প্রপার একটা ডাটা আমি ট্রান্সফার করতে পারি, আমি যাতে দেখতে পারি আমার ওয়েবসাইটের কি অবস্থা, ওয়েবসাইটের ব্যাক এন্ডের কি অবস্থা, এই জিনিসটা দেখার জন্য আমি সার্চ কনসোল ইউজ করতেছি। আমি সার্চ কনসোল ইউজ না করলেও আমার সাইট আমি লোড করতে হবে, মানে আমি সার্চ করলে আমার সার্চটা আসবে, আর এটা করলে আরো আগে আসবে আর কি, ফিক্সড আমি ইরর গুলো ফিক্স করতে পারবো অনেক দ্রুত, আমার কথা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কি আছে, এদিকে হচ্ছে এক্সাম্পল, আমার এই সাইট, দুইটা সাইটের ভিতরে ক্যানোনিক্যাল ট্যাগের ভিতরে আমার গাপলা ছিল, ঠিক আছে, এইগুলোর ভিতরে আমার ক্যানোনিক্যাল ট্যাগ ঠিক করতে হবে, লাস্ট ইন্ডেক্স কবে করছে, লাস্ট কল করছে সেপ্টেম্বর 18-তে, এটা আগস্ট 13-তে,
হয়তো কিছুদিন আগে এটা ইন্ডেক্স করে, ইন্ডেক্স করার পরে ক্যানোনিক্যাল ট্যাগে ঝামেলা হয়েছে। সাইট ম্যাপ, সাইট ম্যাপে কি আছে? সাইট ম্যাপ মনে রাখবেন সবসময়, সাইট ম্যাপ হচ্ছে আপনার যে সাইট আছে এই সাইটের একটা কি রোড ম্যাপ। ধরেন আপনি কুমিল্লা থেকে নোয়াখালী যাবেন, আপনি রাস্তা চিনেন না, কুমিল্লা থেকে নোয়াখালী যাবেন, আপনি জীবনে যান নাই, আপনি রাস্তাও চিনেন না, তখন সাহায্য নেবেন কার? গুগল ম্যাপের সাহায্য নেবেন। তো গুগল ম্যাপের যেমন সাহায্য নেয়, আমরা যখন কোনো ওয়েবসাইটের ভিতরে গুগলের ক্রলারে ডাক দিই, সার্চ ইঞ্জিনে আমার যখন সার্চ কনসোলের সাথে আমি কানেক্ট করি ওয়েবসাইটারে, আমি গুগলরে বলি যে তোমার যে বট আছে বা তোমার যে ক্রলার আছে ওই ক্রলারে তুমি আমার ওয়েবসাইটে পাঠাও। যখন আমি সার্চ কনসোলে কানেক্ট করি, কানেক্ট না করলেও সে আসবে, কানেক্ট করলে আমরা তার ইনভাইটেশন করি, তুমি আমার ওয়েবসাইটে আসো, আসা তুমি আমার সাইটে ইন্ডেক্স করো। তো সে যে আসবে, আসার জন্য তার একটা ম্যাপিং লাগবে না, যে কোন সাইডে কি জায়গা আছে, কোন পেজে কোন লিঙ্কটা আছে, কোন পেজে কোন লিঙ্কে কি জিনিস লেখা আছে। এই জিনিসটার জন্যই আপনি যে এসইও টুলসটা ইউজ করতেছেন ওই এসইও টুলসই একটা সাইট ম্যাপ বানায় নিবে, মানে অটোমেটিক একটা স্ট্রাকচারড ওয়েতে সাইট ম্যাপ বানায় দিবে। এটাই হচ্ছে সাইট ম্যাপ, এই এক্সাম্পল সাইট ম্যাপ। এই সাইট ম্যাপটা কি আছে দেখেন, জেনারেটেড বাই ইউজড এসইও, কারণ আমি ইউজড এসইও দিয়ে আমার এসইওটা করছি, ওই এসইও ইউজড এসইও এটা করে নিয়েছে। এবার দেখেন এদের কি আছে, সাইট ম্যাপ লেখা আছে, লাস্ট মডিফাই লেখা, লাস্ট মডিফাইটা লেখা আছে। লাস্ট মডিফাই কবে করছি আমি? 2023 সালে করছি, এখন চলে 24 সাল, মানে 1 বছর আগে মডিফাই করছি আমি এই সাইটে। এবার এদিকে যদি ক্লিক করেন, এই সাইটের আন্ডারে যদি কোনো লিঙ্ক থাকে, এই সাইটের আন্ডারে যদি কোনো পেজ থাকে বা কোনো লিঙ্ক থাকে ওইটাও শো করবে, আবার এটার ভিতরে যদি কোনো লিঙ্ক থাকে তাহলে ওইটাও শো করবে। সাইট ম্যাপটা কি বুঝতেছেন? মানে একদম ইন ডিটেল ইন ডেপথ আপনার সবকিছু চেক করবে। এবার দেখেন আমি যদি মনে করেন আমি একজন আমি একজন ক্রলার, আমি যদি প্রথম থেকে আবার একটু আপনারা দেখাই, একদম প্রথম থেকে যদি আমি দেখাই, ধরেন আমি একটা ক্রলার, আপনি আমার ডাক দিচ্ছেন, আমি আসছি, আসার পরে দেখছি যে প্রথম যেই পেজটা আছে এটার নাম হচ্ছে https:/post sitemap.xml। এখন আমি কি করব, এজ এ ক্রলার আমার কাজ কি, আমি এই লিঙ্কটাতে কি আছে দেখবো, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি দেখলাম যে এদিকে দুইটা পেজ, দুইটা লিঙ্ক আছে, এখন আমি এটাতেও ক্লিক করবো, আমি এটাতেও ক্লিক করবো। এখন এইগুলোর ভিতরে যে লেখাগুলো আছে, যেমন এটার ভিতরে ঢুকলে আমার দেখবেন ব্লগ লেখা আছে, হোয়াট ইজ পিপিসি ক্যাম্পেইন, কারণ এই যে পিপিসি ক্যাম্পেইনের উপরে যে ইয়েটা আছে, ব্লগটা আছে, এই ব্লগটারে আমি পুরোপুরি কি করবো, আমার ইন্ডেক্স করে নিব, মানে গুগল এটা ইন্ডেক্স করে নেবে। ইন্ডেক্স করার পরে যদি কেউ হোয়াট ইজ পিপিসি ক্যাম্পেইন লেখা সার্চ করে আমারটা আসতে পারে। যেহেতু আমার ব্লগ পেজটা ইয়ে করা, নট ইন্ডেক্স করা, সেক্ষেত্রে আমার কি করতে হইতেছে, এটা শো করতেছে না। কিন্তু যদি এটা ইন্ডেক্স করে দিই আমি, মানে আমি এটারে পারমিশন দিয়ে দিই যে ওয়েবসাইটে গুগল এটা শো করো, এটাও শো করো, বুঝতে পারছি? কারণ যতক্ষণ না আমি প্রপার ওয়েতে আমার ব্লগ পেজটা বানাইতেছি ততক্ষণ পর্যন্ত আমি এটা মানে ওপেন করতে চাইতেছি না, এই কারণে আমরা নট ইন্ডেক্স করে রেখে দিচ্ছি। এরপরে দেখেন সাইট ম্যাপের এরপরে একটা একটা করে যদি আপনি ক্লিক করেন, প্রতিটা ধরে ধরে আপনি যদি ক্লিক করেন দেখেন প্রতিটার ভিতরে কিছু না কিছু লিঙ্ক পাবেন। যদি ধরেন এটার ভিতরে ক্লিক করেন, এটা পেজের লিঙ্ক, এদিকে কোনো কিছু যদি থাকে সেক্ষেত্রে আপনি খুঁজে পাবেন যে এইগুলোর ভিতরে এই পেজগুলো আছে, ঠিক আছে? এবার যদি আবার এগুলোর ভিতরেও পেজ থাকতে পারে, যদি আপনি লিঙ্ক এরকম ক্রিয়েট করে রাখেন। ব্লগ সাইট, ব্লগের যে সাইটটা আছে এই জিনিসটা, এই যে ব্লগের এই সাইট অন পেজ এসইও নিয়ে একটা লেখা আছে, ব্লগের জন্য একটা পেজ আছে, মানে প্রতিটার জন্যই একটা একটা করে লেখা আছে। এরপর ক্যাটাগরি লেখা আছে, ক্যাটাগরি সাইট ম্যাপ, এটা ক্যাটাগরি হচ্ছে আনঅথরাইজড ক্যাটাগরি, কারণ আমরা কোনো অথরাইজড ক্যাটাগরি বানাই নাই। এরপর হচ্ছে আমার যে মেইন যে ডোমেনটা আছে, মেইন ডোমেনের সাইট ম্যাপ, এদিকে অথর, এরপরে হাইফেন, এরপর আপনার সাইট ম্যাপ ডট এক্সাম্পল। এই এক্সাম্পলে আপনি যদি ক্লিক করেন এটাতে দেখবেন যে আপনার সাইটের যে লিঙ্কগুলো আছে ওই লিঙ্কগুলোতে আপনি দেখাচ্ছে, এই যে অ্যাডমিন হিসেবে আপনারা দেখাচ্ছে, মানে এটা হচ্ছে অ্যাডমিনের লিঙ্ক। এই লিঙ্কে যখন ক্লিক করবো তখন পুরো সাইটটারে সে টান দিয়া কাজ করে ফেলতে পারবে। আর সাইট ম্যাপ প্রতিটা ওয়েবসাইটের জন্য অটোমেটিক ক্রিয়েট করে দেয়, আর একটা প্রতিটা ওয়েবসাইটের জন্য একটা সাইট ম্যাপ লাগে, সাইট ম্যাপ ছাড়া আপনারা ক্রল করতে পারবেন, বুঝতে পারছি? সাইট ম্যাপের ভিতরে কোন জায়গায় কি আছে এই জায়গাতে সব ইনফরমেশন দেওয়া আছে, ক্রলার আসে এই সাইট ম্যাপ দেখে, সাইট ম্যাপ অনুযায়ী আপনার সাইটটা ক্রল করে। বিষয়টা ক্লিয়ার? সাইট ম্যাপে কোনো ডাউট আছে? কই গেল? রিমুভাল, আপনার কোন ধরনের এরর রিমুভাল আছে কিনা, কোন ধরনের রিকোয়েস্ট করছেন এটা অ্যাপ্রুভ হয় নাই, এরকম কোন যদি এদিকে থাকে সেক্ষেত্রে আপনি এদিকে দেখতে পারবেন। কোর ওয়েব ভাইটালস, আপনার ওয়েবের ভিতরে কোন ধরনের কোর প্রবলেম আছে কিনা, আপনার মোবাইল ফ্যাক্টরে, ডেস্কটপ ফ্যাক্টরে, কোন ধরনের ট্যাব ফ্যাক্টরে কোন ধরনের ইউএক্স ইউআই ডিজাইনে কোনো সমস্যা আছে কিনা, কোনো টেক্সটের সমস্যা আছে কিনা, কোনো ফন্টের সমস্যা আছে কিনা, ডিজাইনের সমস্যা আছে কিনা, এই যে রিলেটেড কোনো কিছু ইনফরমেশন আছে কিনা এগুলো সব এদিকে দেখতে হয়। এই দেন আমি প্রায় সময় আপনারা বলি 90 দিন সময় লাগে কিছু কাজ করলে, এটা কিন্তু আমি কই না, এটা গুগলেই কয় যে 90 দিন সময় লাগে। আপনি কিছু একটা, আপনি আজকে আমি এদিকে
মানে এদিকে কিছু করতেছি না, এটা এটা রিঅ্যাকশন আমি 90 দিন পরে পাবো, বুঝছেন নি? এটা হচ্ছে এরকম। তো এই হচ্ছে বিষয়টা। এরপর এইচটিটিপিএস তো বুঝেনি যে এইচটিটিপিএস এর কাজ কি। আপনার এইচটিটিপিএস এই যে লাল যে দাগটি দেখতেছেন, এই লাল দাগটির ভিতরে এইচটিটিপিএস টি কাজ করেনি, সবুজ দাগটির ভিতরে এইচটিটিপিএস কাজ করছে, ঠিক আছে? এই যে নন এইচটিটিপিএস ইউআরএল, আর গ্রিন ডি হচ্ছে এইচটিটিপিএস ইউআরএল, বুঝতে পারছি? তো এই জায়গাগুলোতে আমার সাইটে যখন মানুষ এই সময়গুলোতে ঢুকছে তখন কিন্তু দেখায় নাই যে ইউর সাইট ইজ নট সিকিউর বা দিস সাইট ইজ নট সিকিউর, এই এরর কিন্তু দেখায় নাই। এই জায়গাতে যখন ঢুকছে, এই সময়টাতে যখন ঢুকছে তখন আবার দেখাইছে। এটা কেমন হয়েছে কোন তো? এটা হইছে যে যখন আপনারা লাগে আমি সাবডোমেন বানাইছিলাম, সাবডোমেন বানাইতে গিয়ে আমার এইচটিটিপিএস বন্ধ হয়ে গেছিল আর এসএসএল বন্ধ হয়ে গেছিল। এই যে একটা ক্ষুদ্র সময় দেখতেছেন, এই 2 দিনের একটা, 2 দিন না, একটা লম্বা সময়, 27 থেকে 9 ইয়েতে, এই সময়টার ভিতরে আমার এসএসএলটা আসিল না, বুঝতে পারছি? তো ওই সময়টাতে যখনই ঢুকছে তখনই মানুষকে নট সিকিউর দেখাইছে। ওয়াই পেজ ইজ নট ইন র্যাঙ্ক, এটা তো আমি দেখাইলাম আপনাদের। ব্রেড ক্রামের বিষয়টা হচ্ছে ইনহ্যান্সমেন্ট, এটা আপনার ইনফরমেশন অনেক অনেক ইনফরমেশন দিয়ে দিবেন, ওইগুলোতে আপনার যে ইনফরমেশন গুলো আছে ওইগুলো সুন্দর করে ইন্ডেক্স করবে, ইন্ডেক্স করে আপনার নামে এগুলো দেখাই দিবে, ঠিক আছে? যখন আপনি পপুলার হয়ে যাবেন। সেটিং ফেটিং দেখানোর কিছু নাই, এইসব এই ছোটখাটো জিনিসপত্র এই জায়গাতে বুঝতে কোনো সমস্যা আছে? কোনো ডাউট আছে এই অপশনগুলোর ভিতরে? বাড়ির যেহেতু দেখতে হবে, এটা না দেখলে কি করবো? আচ্ছা, কি গেল আমাদের? সার্চ গেল, গুগল সার্চ কনসোল গেল, রোবোটডক্স টিএক্সটি, রোবোটডক্স টিএক্সটি আমি দেখাইছি, তারপর আবার দেখাই যাচ্ছি, সমস্যা নেই। রোবোটডক্স টিএক্সটি জিনিসটা কি কেউ করতে পারবেন নি? হ্যাঁ, এই যে সাইট ম্যাপটা আমি করলাম না, যে সাইট ম্যাপটা করলাম, এক্সাম্পল ফাইল যেটা করলাম, এই এক্সাম্পল ফাইলটা যখন একটা রোবট আইসা দেখবে, রোবটটা যখন আইসা দেখবে এই লিঙ্কটা আছে কিনা, যদি দেখা যায় হ্যাঁ লিঙ্কটা আছে, তখন সে বুঝে নিবে কি এই জায়গাটার ভিতরে আমি ইন্ডেক্স করাইতে পারবো, আমার সব ধরনের কাজের জন্য এদিকে পারফেক্ট। আর যদি দেখা যায় না, এদিকে সবকিছুর ইনফরমেশন নাই, তখন সে আর এদিকে কি করবে না, এদিকে আর সে ইন্ডেক্স করতে আসবে না। হাই হাই, এটা কি সাবস্ক্রিপশন গেছে কেন? 1 বছরের লেগে ছিল, আরো বেশি হয়ে গেছে। এদিকে দেখেন আমরা আসলাম ইউস্টেসিওতে, ইউস্টেসিও থেকে আমরা টুলসে আসলাম। এবার যদি আমরা একটু এই অপশনগুলো একটু দেখি, ধরেন বাল্ক এডিটরে প্রথম ক্লিক করি, এক্সপোর্ট ইম্পোর্টে তো আপনারা জানেন কি করবেন না করবেন। এদিকে আছেন বাল্ক এডিটরে, আপনি আসলে কি হবে, আপনার যতগুলো পেজ আছে সবগুলারে আপনি এদিক থেকে এট এ টাইম এগুলারে কোনো কিছু চেঞ্জ যদি করতে চান, মানে এমন চেঞ্জ যেটা সবগুলো পেজের ভিতরে করতে হবে, এদিক থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? এদিক থেকে আপনি টাইম ডেট যেগুলো আছে দেখতে পারবেন, এটা কোন কোন ইউআরএল, কোন ইউআরএল যাইতেছে এটা দেখতে পারবেন। হোমের কোনো ইউআরএল নাই কারণ এটা রিডাইরেক্ট করা আমার লোগোর সাথে, তো এরকম করে দেখা যাচ্ছে। আপনার যদি এসইও স্কোর যদি টাইটেল যদি থাকে, যদি এসইও টাইটেল থাকে সেক্ষেত্রে এদিকে বসাই দিবেন, যদি না বসাইতেছেন কোনো সমস্যা নেই, হে মাইন্ড করেন। ডেসক্রিপশন, আপনার ডেসক্রিপশন যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ডেসক্রিপশন গুলো চেঞ্জ করবেন, তখন এদিকে কি হচ্ছে ওইদিকে ডুইকা ডুইকা আপনি চেঞ্জ করতেছেন, ওইটার প্রতি পেজে ডুইকা ডুইকা চেঞ্জ করতে হয় না, এই সবগুলো পেজে দেওয়া আছে, আপনি জাস্ট এডিট করে নেন, ঠিক আছে? জাস্ট এইদিকে যে অপশন গুলো দিয়েছে এগুলো চেঞ্জ করতে পারবেন, অন্য কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এবার যদি আবার ব্যাক টু টুলস পেজে যাই, এদিক থেকে আমরা ফাইল এডিটর একটু যদি ঢুকি, এদিকে দেখেন এই জিনিসটা একটু ভালো করে বোঝা, এই যে দেখতেছেন স্টার্ট ইয়োস্ট ব্লক, এটারে আমরা বলি না হেডার ব্লক? না, যে কোনো জায়গাতে প্রিমিয়াম হলে আরো অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে? এই যে স্টার্ট ব্লক আমরা বলি না যে এটার হেডার ব্লক করে রাখছে, যেমন আমি বলছি প্যান্থিয়নে যখন কাজ করতে গেলে তখন আমি বলছি প্যান্থিয়ন কোনো সময় সাইড ম্যাপ সাইড র্যাঙ্ক করে না, কারণ এটা হেডার ব্লক, ঠিক আছে? এই যে হেডার ব্লক, হেডার ব্লকটা আসলে করে কেমন? হেডার ব্লক করা হচ্ছে এই যে রোবোটডক্স টিএক্সটি, রোবোটডক্স টিএক্সটি আপনি ব্লক করে দিবেন, আর কোনো সময় এই জায়গাতে রোবট ঢুকতে পারবেন, কারণ রোবোটডক্স টিএক্সটি মেনটেন করে কাকে? রোবোটডক্স টিএক্সটি মেন করে সাইড ম্যাপ। এই যে সাইড ম্যাপ কিছুক্ষণ আগে দেখা আসলাম না, এই রোবোটডক্স টিএক্সটি যখন আপনার সাইটে আসবে তখন আপনার সাইড ম্যাপ দেখবে, সাইড ম্যাপ দেখে আপনার সাইটে ঢুকবে, সাইড ম্যাপ নাই ওয়েবসাইট ঢুকতে পারবো না সে, বুঝতে পারছি? এবার দেখেন, এখন আমরা বলতেছি যে হেডার ব্লক, হেডার ব্লক আমি কেমনে করবো? এই দেখেন ইউজার
ইউজার এজেন্টে কি দেওয়া আছে, স্টার দেওয়া আছে না? এটার মানে কি? এদিকে কেন ইউজারের পর স্টার মার্ক করা আছে? এটার মানে হচ্ছে, ভালো করে বুঝছেন, একটু কথাটা শুনলে একটু অবাক লাগবে, কিন্তু কথাটা আসলে সত্যি। এই যে ইউজার এজেন্টে স্টার দেওয়া আছে, তার মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা বিশ্বের যে কোনো মানুষ কি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। আর যখন আমি ডিসঅ্যালাউতে স্ল্যাশ মেরে দেব, ডিসঅ্যালাউতে জাস্ট একটা স্ল্যাশ মেরে দেব, কিছু না, জাস্ট এরকম একটা স্ল্যাশ মেরে দিব, এটারে কেউ ধরতে পারবে না। এবার বুঝতে পারছেন জাস্ট একটা স্টার আর একটা স্ল্যাশের ভিতরে কত খেলা। এটা হ্যাঁ, তো এই যে বিষয়টা আছে, ডিসঅ্যালোর যে বিষয়টা আছে, আমার যখন হেডার আমি ব্লক করে রাখতে চাই, আমি চাই যে আমার এই ওয়েবসাইটটা কেউ ইন্ডেক্স করবে না, বা ওয়েবসাইটের এই পার্টটা কেউ ইন্ডেক্স করবে না। যেমন বিভিন্ন বড় বড় ব্যাংকের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি কতটুকু ইন্ডেক্স, কতটুকু অ্যাক্সেস করতে পারেন, সর্বোচ্চ আপনি ক্রেডিট কার্ডের যে জায়গাটা আছে, ক্রেডিট কার্ড বিল যে দুধ দেয় অতটুকু পর্যন্ত আপনি অ্যাক্সেস করতে পারেন। তারপরে কি আর কোনো কিছু করতে পারেন? তারপর আর কোনো কিছু করতে পারেন না। কিন্তু ওই ওয়েবসাইটে আরো অনেক কিছু আছে, ওই ওয়েবসাইট দিয়েই তারা ওই পুরো বিজনেসটা মেনটেনেন্স করতেছে, তাদের যত হিসাব নিকাশ আছে ওই ওয়েবসাইটের ডোমেনের আন্ডারে কিন্তু আছে। কিন্তু আপনি ওই জায়গাটা অ্যাক্সেস করতে পারতেছেন না, কেন পারতেছেন না? কারণ ওই যে সাব ডোমেন গুলো বানাইছে এটাকে ব্লক করে রেখে দিয়েছে। এগুলো শুধু তারাই অ্যাক্সেস করতে পারে যারা এগুলোতে কাজ করে, বুঝতে পারছি? তো আমি যদি এদিকে স্ল্যাশ মেরা এটা ব্লক করে দেই, আমি যদি আপনার ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি অ্যাক্সেস করতে পারবেন। কিন্তু আমি যদি আপনার অ্যাক্সেস না দেই, বিশ্বে আপনি আমার নাম লিখে সার্চ করে খুবই যান, আমার র্যাঙ্কিং এ নিয়ে আসেন, আমার না সার্চ করে আমার ওয়েবসাইট কোনো সময় পাবেন, বুঝতে পারছি? আর এটা ইনস্ট্যান্ট কাজ করে, ওইটা করতে তো ৩ মাস সময় লাগে, এটা তো এত সময় লাগে না, এটা কয়েকদিনের ভিতরেই কাজ শুরু করে দেয়। আর সাইট ম্যাপটা আমরা কোন জায়গা থেকে নেই? সাইট ম্যাপে এসকে নেই। সাইট ম্যাপে দেখেন ROWNAKBDexpert.online, এটা কি আমার ওয়েবসাইটের নাম? এটা ওয়েবসাইটের নাম না। আমি যখন ওয়েবসাইটটা বানিয়েছিলাম তখন হচ্ছে এই ডোমেনের উপরে আমি ওয়েবসাইটটা ডিজাইন করছিলাম, করার পরে আমি এই ডোমেনটা কিনি, কেনার পরে এটা এই যে ওয়েবসাইটটা ছিল এদিকে আমি ইনজেক্ট করে দিই, বুঝতে পারছি? তো এই কারণে এখনো সাইড ম্যাপটা এটাই আছে। তাহলে আমি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমি চেঞ্জ করি না, এমনি আছে, এমনি করে থাকুক, সমস্যা নেই। আর রোবট ডক্স টিএক্সটির কাহিনীটা কি বুঝতে পারছেন? আপনার রোবট ডক্স টিএক্সটি যদি ব্লক করা থাকে, আপনার সাইট কোনো সময় শো করবে না। আর রোবট ডক্স টিএক্সটি হচ্ছে আপনার সাইটের এন্ট্রি গেটওয়ে। রোবট ডক্স টিএক্সটি যদি পারমিশন না দেয়, আপনার ক্রলার কোনো সময় আপনার সাইট ইয়ে করতে, ইন্ডেক্স করতে পারবে না। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এদিকে স্টার আর স্ল্যাশের কথা মনে থাকবো তো? স্টার মানে হচ্ছে সারা বিশ্বের যে কোনো মানুষ এটা ইন্ডেক্স করতে পারবো, মানে অ্যাক্সেস করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ব্যাকএন্ড অ্যাক্সেস করতে পারবো না, আপনার ওয়েবসাইটে দেখতে পারবে। আর ডিসঅ্যালাউ মানে হচ্ছে আপনার স্ল্যাশ দিয়ে দিবেন এদিকে, বা ডিসঅ্যালাউ লিখে দিবেন, তাইলে হলো আপনার এদিকে আর কেউ ইয়ে করতে পারবে না, স্ল্যাশ দিয়ে দিলে আর কোনো কিছু করার দরকার নেই, ইউজার নট অ্যালাউ। হ্যাঁ, এরপর ট্যাগ ম্যানেজার কি দেখা লাগবে না, আপনারা পারবেন? ট্যাগ ম্যানেজারে আসলে দেখানোর কিছু নাই। ট্যাগ ম্যানেজার হচ্ছে কোন ওয়েবসাইট, এদিকে ট্যাগ ম্যানেজারের ট্যাগ আছে একটা, এই যে ট্যাগ ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট, যদি ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করা থাকে, আগেরটা হচ্ছে, আগে যে ট্যাগ ম্যানেজারটা ইউজ করতাম আমরা, হচ্ছে এই যে দেন ট্যাগ ম্যানেজার লেগেসি, এটা এখন আর কাজ করে না, না এইটা এখন আর কাজ করে না, লেগেসিটা কাজ করে। ঠিক আছে, আপনি জাস্ট এই এক্সটেনশনটা ইনস্টল করে রাখবেন, আপনার কোনো সাইটের ভিতরে ট্যাগ ম্যানেজার ইন্টিগ্রেট করা আছে কি না। এই যে ইয়ারা যেরকম ফায়ার করে, পিক্সেলটা যেরকম ফায়ার করে, এটা ফায়ার করে না, এটাতে ক্লিক করতে হয়, ক্লিক করলে দেখা যায় দিস সাইট ইজ ইন্টিগ্রেটেড উইথ ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজারের কোডটা আসে, এদিকে যেই টুলস গুলো দেখতেছেন এটি মোটামুটি সবই হয় সিএমএস কাউন্ট করে, না হয় ট্যাগ ম্যানেজারের সাথে ফায়ার করে, না হয় আমার ওয়ার্ডপ্রেস মানে আমার ব্যাক এন্ডে কি কি জিনিস কাজ করতেছে ওই জিনিসগুলো সম্পর্কে দেয়। এতে ডাটা লেয়ার রেজিস্ট্যান্ট, অনেক সময় ট্র্যাক করতে গেলে অনেক সময় ডাটা লেয়ার জিনিসপত্র আমরা মিসম্যাচ হয়ে যায়, অনেক কিছু খুঁজে পাই, এরকম পাই না, এরকম হয় না। তো ওই জায়গাতে আমরা এই যে ওয়েব ডাটা যেটা আছে, অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, আমরা ওই ডাটা লেয়ারের ভিতরে যাই, এটা অ্যাক্টিভ করলে ওই দিক থেকে আমার ডাটা লেয়ারের ভিতরে ইনফরমেশন গুলো দিয়ে দেয়, মানে ভেরিয়েবল যেগুলো আছে, এরপর আমার যে ট্যাগ করবো, ট্রিগার করবো, ওই অপশন গুলো আমাদের দিয়ে দেয়, জাস্ট এদিকে কপি করে নিয়ে বয়, বুঝতে পারছি? তো এদিকে যে এই জিনিসগুলো আছে এটি এই কাজের জন্যই রাখা হয়েছে। ট্যাগ ম্যানেজারের মেইন কাজ কি ভাই? ট্যাগ ম্যানেজারের মেইন কাজ হচ্ছে, কিছুক্ষণ আগে দেখছেন যখন আমরা সার্চ কনসোলে আমাদের সাইটটার ইন্ডেক্স করতে যাব, তখন আমার একটা কোড দিছে, ওই কোডটা আমার নিয়ে হেডারে বসাইতে হয়েছে, ওয়েবসাইটের ব্যাকএন্ডের কোডে হেডারে বসাইতে হয়েছে। এখন ধরুন এরকম আপনি কয়েকটা সাইটের ভিতরে আপনি সাইটটা ইন্ডেক্স করতেছেন বা সাইটের ইন্টিগ্রেট করতেছেন, তো আপনার প্রতিটা সাইট থেকে আপনার প্রতিটা একটা কোড দিব না, আর কি প্রতিটা কোড নিয়ে আপনি হেডারে বসাইতে পারবেন? আর হেডারে যদি আপনি বসাইতে পারেন, হেডারে আপনি বসাইতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আপনার সাইটে যখন লোড নিব তখন কিন্তু লোডিং টাইম বেড়ে যায়, কারণ যদি অনেকগুলা কোড আছে, ওই কোডগুলো লোড করবো, তারপরে সাইটে গিয়ে ব্রাউজারে গিয়ে লোড হইব সাইটে, এরপর যদি আমার নেটওয়ার্ক ইস্যু দেয়,
আপনার যে ক্লায়েন্ট আছে ওই ক্লায়েন্টের যদি নেটওয়ার্ক ইস্যু থাকে তখন আবার লোডিং টাইম বেড়ে যাবে। একে তো আপনার অনেক কোড লোড বাইরে রয়েছে, টাইমিং বাইরে রয়েছে, এরপর আবার নেটওয়ার্ক ইস্যু হলে আবার আরো লোডিং টাইম বেড়ে গেল, তো আপনার টাইম বেড়ে গেল কিনা, তখন কিন্তু আপনার সাইটের ভিতরে মানুষ আর ঢুকবে না, ঢুকতে যাবে বাইরে যাবে, ঢুকে যায় আউটবাউন্ড হয়ে যাবে। তখন আমাদের কি করতে হয়, আমাদের কোডগুলো আছে কোডগুলো সব ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার করতে হয়। আর ট্যাগ ম্যানেজার দিয়ে কেমনে কনফিগার করে, ধরেন সার্চ কনসোলে যে কোডটা আছে এই কোডটা আমি ওয়ার্ডপ্রেসে না বসে আমি বসাবো কই, ট্যাগ ম্যানেজারে। আর ট্যাগ ম্যানেজারে কানেক্ট করবো কার সাথে, ওয়ার্ডপ্রেসের সাথে। যখন ওয়েবসাইটের ভিতরে আপনি ঢুকতেছেন, আপনি যখন ওয়েবসাইটে ঢুকেন তখন ট্যাগ ম্যানেজার ফায়ার করবে যে এই দিকে কোনো একটা মানুষের কিছু একটা করতেছে, আমার ইয়েটা পাঠাও, সার্চ কনসোলের লিঙ্কটা পাঠাও। তখন সার্চ কনসোল সুন্দর করে ওয়েবসাইটের কাছে যাবে, ওয়েবসাইটে ইনফরমেশন গুলো যেগুলো আছে এগুলো ট্যাগ ম্যানেজারের কাছে পাঠাবে। বুঝতে পারছি, ট্যাগ ম্যানেজারের কাছে থাকবো, ওয়েবসাইটেও থাকবে। এখন আপনি যদি ট্যাগ ম্যানেজারের সাথে অন্য কোনো কিছু ইন্টিগ্রেট করতে চান, যেমন ফেসবুক, জিএ4, টিকটক, এইরকম কোনো কিছু যদি কানেক্ট করতে চান বা ধরেন লুকার স্টুডিও কানেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ওইগুলো কানেক্ট করে রাখতে পারেন। ট্যাগ টিকেট দিয়ে সার্চ করে ইয়া করতে হবে। এদিকে আবার আলাদা কোনো সিস্টেম নাই, আমরা যেমন পিক্সেল সেটআপ করি না, ওই পিক্সেল সেটআপ মেইন কথা হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করছে ওইদিকে ট্রিগার হবে, ট্রিগার এন্ড ট্যাগ এন্ড ট্রিগার। আপনি যদি আপনার একটু ট্যাগ ম্যানেজার দেয়, বাকি ট্যাগ ম্যানেজার দেখছেন এর আগে, তো আপনি কথা কন না কে, ও নিয়ে না কাম করছে, আমি তোমার কাজ আমদাও করছে, তো আপনি কইবেন না। এই যে দেখেন ট্যাগ ম্যানেজার ডট কম লেখা সার্চ করলে আই বলবো, বা ট্যাগ ম্যানেজার ডট গুগল ডট কম লেখা সার্চ করলে আপনার এই সাইটে লোড করবে। এদিকে অনেক কিছু আছে, জিনিসপত্র থাকতে পারে। এদিকে তিনটা জিনিস আছে, ঠিক আছে, ওয়ার্ক স্পেস আছে, আপনার ভার্সন আছে, আর হচ্ছে আরেকটা কি জানি একটা আছে। এবার ধরেন এদিকে হচ্ছে আমাদের কিছু কাজ করা আছে, যেমন এদিকে হচ্ছে সার্ভার সাইড করা আছে, শপিং অ্যাড করা আছে, সার্ভার সাইড শপিং করা আছে, এদিকে কিছু জিনিসপত্র হ্যান ত্যান কিটা কিটা জানি করা আছে এর ভিতরে, বাদ দেন, এদিকে না দেখি। গুগল ট্যাগ আছে, গুগল ট্যাগ কি, গুগল ট্যাগ হচ্ছে আগে হচ্ছে আমরা যে গুগলের সাথে কানেক্ট করতাম, মানে GA4 এর সাথে যে কানেক্ট করি, মানে গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে আমরা যেটার মাধ্যমে ওয়েবসাইটে কানেক্ট করি, ওয়েবসাইটে বা ফেসবুকে কানেক্ট করি, ওইটার একটা কোড লাগে, গুগল থেকে একটা কোড লাগে, ওইটা বলে গুগল ট্যাগ। আগে গুগল একটা কোড দিত, এখন আর কোড দেয় না, গুগল দেওয়া হচ্ছে একটা কোড। এই যেমন এদিকে দেখেন জি লেখার পরে 10টা কোড থাকে, 10টায় মানে 2 4 6 8 10টা কোড। এটা নিজে জি লেখা 10টা শূন্য দিয়ে দিল, 10টা শূন্য বা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে দিয়ে দিল, কোনো সমস্যা নেই, এটা কাজ করে। GA4 করতে গেলে এটা কাজ লাগে, কিন্তু যখন GA4 অরিজিনালি করবেন তখন ওই কোডটা দিতে হবে, নাহলে এটা আবার ডাটা পাঠাবেন। ঠিক আছে, তো ওই দিকে না যাই, আপনি কাম করছেন উনি কাম করেন, আমরা মাদ্রাসা দিয়ে যাবো, এটি পরে কঠিন লাগবে, দরকার নেই। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি কোনো কিছু যদি জানেন, আপনার পাশের জন যদি না জানে, ওরে আগে জানাবেন, এরপর আপনি ওটা ডিসকাস করবেন। এখন উনি অবগত না, আমি আপনার লগে যদি তাল মিলাই, উনি কিন্তু মাঝখান দিয়া ধরা খেয়ে যাবে, বুঝছেন? তো জানেন, ঠিক আছে, এটা আমার লগে আপনি কন, আমি বুঝাবো, কিন্তু উনি কিন্তু বুঝতো না, এতে কি কয়, ঠিক আছে, পরে মনে মনে গালাগালি করবো, মুখ দিয়ে না করতে হবে। আচ্ছা, এদিক থেকে আমরা জাস্ট এটা দেখানোর লাগে আমি একটা ক্রিয়েট করি। এদিক থেকে আমরা সেটআপে দেয়, এদিকে ধরেন কিছু একটা নাম দিয়ে দেন, এটা আপনি বাংলাদেশে আছেন, এটা কি রকম ফ্যাক্টর না, এদিকে আপনি টিক দিলে যা, না দিলেও তার টিক দিয়ে দিয়েন যে গুগল আপনার থেকে ইনফরমেশন নিতে চায়, এটা একটা পারমিশন দিতেছে, ঠিক আছে। তো আপনি এটা টিক দিয়ে দেন, কোনো সমস্যা নাই। যদি ব্রাউজারের জন্য ব্রাউজার সেট ট্র্যাকিং করেন তাহলে ব্রাউজার সেট করবেন, যদি আপনি বা কি জানি বলে আইওএস মানে অ্যাপেলের জন্য করেন তাহলে অ্যাপেল করবেন, অ্যান্ড্রয়েড ট্র্যাক করতে গেলে অ্যান্ড্রয়েড করবেন। যদি কোনো মোবাইল মানে মোবাইলের কোনো মোবাইল রিলেটেড কোনো কিছু যদি আপনি করতে চান তাহলে এটা দিয়ে করবেন। সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে আপনি এই সার্ভার ইউজ করবেন। তো এইদিকে হচ্ছে আপনার মেইন জিনিসপত্র, ধরেন ব্রাউজারই করলাম, ব্রাউজার করে ক্রিয়েট করে দেন, ক্রিয়েট করলে আমি জাস্ট আপনার কিছু জিনিসপত্র দেখাবো যে ট্যাকটিক্যাল ফায়ার এই জিনিসটি কেমনে করে, পুরোটা তো আর করে দেখানো সম্ভব না। এদিকে জাস্ট আমি একটা কন্টেনার বানাইলাম, এদিকে আমরা কি বানাইছি, একটা কন্টেনার বানাইছি। কন্টেনার বানানোর পরে দেখেন এদিকে আমার কি দিছে, ইনস্টল জিটিএম কোড টু এর হেডার। এই যে হেডার পার্টে গিয়ে আমার এই কোডটা ইনস্টল করতে হবে। আমরা এই কোড কোনো সময় ইনস্টল করি না, কেন ইনস্টল করি না, কারণ আমার সাইটের ভিতরে লোড পেয়ে যাবে। কিছুক্ষণ আগে বলছি আমরা যখন কাজ করতে যাব অনেক জায়গা থেকে অনেকগুলো কোড দিবে, এই কোডগুলো যদি হেডারে নিয়ে বয় আমার হেডারের লোডিং টাইম বেড়ে যাবে। এখন আমি যদি এত বড় একটা কোড নিয়ে আমি হেডারে বসাই দিই বা বডিতেও বসাই দিই, বডির জন্য কোড আছে, আমার হেডারের জন্য কোড আছে, কারণ হেডারেও বললাম বডিতেও বসাইলাম, বসানোর পরে দেখবেন আমার সাইডের লোড টাইম বেড়ে গেছে। তখন আমরা এই জিনিসটা করি না, আমরা কি করি, আমাদের ওইদিকে একটা প্লাগইন, কিছু প্রতিটা সাইডের জন্য কিছু প্লাগইন আছে, ঠিক আছে, WP ফর GTM ওইরকম কিছু প্লাগইন আছে। ওই প্লাগইন গুলোর ভিতরে আমরা এই কোডটা বসাই দিলে আমার কনফিগার হয়ে যায়, মানে কোড দিলে যে কথা এই কোডটা দিলেও সেম কথা, জাভা স্ক্রিপ্ট কোড দিলে যে কথা আমার এই কোডটা দিলেও সেম কথা।
বুঝতে পারছি? তো আমরা এই কোড দিয়ে কনফিগার করি। তো এদিকে আপনি একটু চিন্তা করেন, যদি আমি আমার এডিটরের ভিতরে এত বড় একটা কোড দিতাম, ওইদিকে যে লোডিং টাইমটা বাড়তো, আর এদিকে জাস্ট আমি একটা ছোট একটা কোড দিলাম, ওইটা অন্য একটা প্লাগইন দিয়ে কাজ করতেছে। আর প্লাগইনের সাইজ বড় হয় না, প্লাগইন সর্বোচ্চ 12-13 MB বা সামথিং 10, তো এমন নয় কেবিতে থাকে প্লাগইন, ঠিক আছে, যেহেতু জিপ ফাইল করা থাকে এটা কেবিতে থাকে। তো কেবিতে থাকলে আমার ওয়ার্ডপ্রেসে তেমন একটা সমস্যা করে না। আর যেহেতু আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে কনফিগার করতেছি, আমার পুরো প্রেসারটাই পড়বো, ইনফরমেশন ডাটার প্রেসারটা পুরোপুরি পড়বো ট্যাগ ম্যানেজারের উপরে। ওয়েবসাইটে কোনো কিছু করবো না, ওয়েবসাইটের মতো চলবো, ট্যাগ ম্যানেজার ডাটা কালেক্ট করবো স্যার। বুঝতে পারছি? আপনি 2 জায়গায় কোড বলে দিলে ডাবল ডাবল শো করবে। তো লোড নেয় না কারণ আপনি কন্টেনার সেটিংস ওপেন করেন নাই। ওইদিকে ইন্টিগ্রেশন একটা অপশন আছে, ওই যে জিটিএ ডাব্লিউপি ফর জিটিএম প্লাগইন ইউজ করছেন না, ওইদিকে ইন্টিগ্রেশন একটা অন আছে, ইন্টিগ্রেশনের উপরে দিকে একটা বাটন আছে, ওইদিকে যাই ই কমার্সটি অন করতে হয়, ওইদিকে অনেকগুলো অপশন আছে। তাইলে ওয়েবসাইট লোড হয় না, এটা ওয়েবসাইটের সমস্যা। আপনি যদি ট্যাগ ফায়ার না করে, এটা আপনার ট্যাগ ফায়ার হলে আপনার কোনো সমস্যা নেই, এটা ওয়েবসাইট লোড হয় না, এটা ওয়েবসাইটের সমস্যা, ডেভেলপার কোন। এদিকে একটু খেয়াল করেন ভাই, ওভারভিউতে কি আছে, ওভারভিউতে হচ্ছে যে আমরা কি ধরনের কাজ করতেছি, কি কি করতেছি না করতেছি, কয়টা ট্যাগ করছি, কয়টা ট্রিগার করছি, এই জিনিসগুলো দিয়ে শো করে। এদিকে যদি দেখেন ট্যাগ, ট্যাগ মানে হচ্ছে আমি যে জিনিসটা ট্র্যাক করতে চাই ওইটার নাম বলে ট্যাগ। ঠিক আছে, এখন আমি করতে পারি যে ফারুক ভাই কই আছে এটা খবর নেন, এই যে খবর নেন, খবর নেন জাস্ট ট্যাগ। আর যে ওয়েতে আমি খবরটা নিব, ধরেন ফোন করছি, এই ফোন করার প্রসিডিউরটা আমরা বলি ট্রিগার। আমি যখন আপনার ফোন করছি তখন তো আমি জানতে পারছি যে আপনি কই আছেন। সেম আপনি কোনো বাটনে ক্লিক করছেন, ওই বাটনের যে নাম আছে, ওই বাটনটা আমি গুগল ট্যাগ ম্যানেজারের কাছে দিয়ে রাখি যে এই বাটনে যদি ক্লিক করে, এই নামের উপর যদি ক্লিক করে তুমি ফায়ার করো এই জিনিস, তখন সে এরকম একটা ট্যাগ ফায়ার করে। ধরেন আপনি ওয়েবসাইট লোড নিছেন, প্রথমে ওয়েবসাইটে ঢুকছেন, এই ওয়েবসাইটে যখন ঢুকেন তখন আমরা কি বলি, পেজ ভিউ বলি না? তো পেজ ভিউ আমি ট্যাগ হিসাবে রাখছি পেজ ভিউতে, আর পেজ ভিউ আমি সব ওয়েবসাইটের ভিতরে পেজের ভিতরে আমি বসায় রাখছি যে আপনি যে পেজেই যান ওইদিকে পেজ ভিউ ফায়ার হবে, মানে আমার ট্যাগটা ফায়ার হবে, পেজ ভিউ ট্যাগটা ফায়ার হবে বারবার। বুঝতে পারছি? তো ট্রিগার করতেছি কারে, আমার ওয়েবসাইটের লোডটার, ওয়েবসাইট লোডটার আমি যখন ট্রিগার করতেছি তখন আমার পেজ ভিউটা ফায়ার হয়ে যাচ্ছে। তো এদিকে আমার ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, ভেরিয়েবল কি, ট্যাগটা বুঝছেন না? ট্যাগ হচ্ছে যেটা দিয়ে কল করি আমরা, মানে যেটা আমরা যেটা চিনি। ট্রিগার হচ্ছে যারা দিয়ে কল করি, ঠিক আছে? আর ভেরিয়েবল হচ্ছে এমন জিনিস, ভেরিয়েবল মানে কি, যে জিনিস সহজে চেঞ্জ করার দরকার হয়, মানে এটা কনস্ট্যান্ট, এটা আজকে যা পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত তাই থাকবে। বুঝতে পারছি? যেমন ধরুন নিউটনের সূত্র, আজকে যা আছে এটা পরবর্তীতেও তাই থাকবে, এটা কনস্ট্যান্ট, এটা ভেরিয়েবল, এটা চেঞ্জ করার কোনো রাস্তা নেই। যদি এরকম কোনো ইনফরমেশন আমার কাছে থাকে, যেমন পিক্সেল কোড, পিক্সেল কোড কি আপনার লাগে, আমার একটা আমার আর আপনার পিক্সেল কোড এক হবো? আপনার যে পিক্সেল কোড এটা পিক্সেল কোড, আপনার যে জিটিএম এর কোড এটা জিটিএম কোড আপনার জন্যই। তো আমি যখন এগুলো কনফিগার করব তখন এগুলো হচ্ছে আমার কি, কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো কনস্ট্যান্ট ভেরিয়েবল যেহেতু কনস্ট্যান্ট ভেরিয়েবল, আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল মনে রেখে দিই, মানে বারবার আমার টাইপ করতে হয় না, একবার টাইপ করবো, বাকিটা জাস্ট আমি কনফিগার করে দিই। আমি একটু দেখাবো আমার কিছু কাজ থেকে, আমি দেখাই দেবো আপনাকে। এবার ফোল্ডার, ফোল্ডারে গেলে আপনার যদি কোনো ফোল্ডার থাকে সেক্ষেত্রে আপনি ফোল্ডারগুলো ইউজ করবেন। টেমপ্লেট, যেমন আমরা পিক্সেল সেটআপ করতে যাই তখন ফেসবুকের একটা টেমপ্লেট নিতে হয়, ওই টেমপ্লেট এদিকে কিন্তু টেমপ্লেট রেডি করা আছে। মানে আগে যেরকম মনে করেন কোড বয়াবে ট্যাগ ম্যানেজার কোড করে করে কোড করে করে কাজ করতে হতো, আমাদেরই করতে হয় না, এটি সব টেমপ্লেট করে দিয়েছে গুগল, বিভিন্ন কোম্পানিগুলো টেমপ্লেট বানায় রাখছে, ওই টেমপ্লেটগুলো জাস্ট আপনি এদিকে ডাউনলোড করে নিতে। যদি আপনি এদিক থেকে যান, ট্যাগ ট্যাগ টেমপ্লেটে যান, সার্চে যান, সার্চে গিয়ে যদি ফেসবুক সার্চ করেন, এটার ভিতরে নেই, ট্যাগ টেমপ্লেটে নেই, ফেসবুকের ইয়ে কি ট্যাগ টেমপ্লেটে নেই, ভেরিয়েবল টেমপ্লেটে। আরে এটার কথা জিজ্ঞেসি না, টেমপ্লেটের কথা বলছি। টেমপ্লেট ছাড়া আপনি কেমনে কনফিগার করছেন? হুম? আচ্ছা আমি দেখাইতেছি, ওয়েট। যেমন এদিকে ধরেন আমি ফেসবুক পিক্সেলের জন্য যদি কাজ করতে চাই, দেখেন ফেসবুক যদি কনভার্সন এপিআই করি তাহলে আমি এই জিনিসটা নিব, ঠিক আছে? ফেসবুক পিক্সেল যদি করি তাহলে আমি টেমপ্লেটটা নিব। এই টেমপ্লেট নিলে কি হবো, অটোমেটিক ট্যাগ ম্যানেজার বুঝে যাবো যে আমি এদিকে পিক্সেলের উপরে কাজ করতেছি। ভাই টেমপ্লেট থাকবে উপরে, দেখে টেমপ্লেট থাকবে, বাকি নিচে যত ট্র্যাকিং করবো
ওকে স্ট্যান্ডার্ড ইভেন্ট, ওকে কাস্টম ইভেন্ট, সব এই ইয়ার ভিতরেই থাকবে, টেমপ্লেটের ভিতরেই থাকবে। বুঝতে পারছি? এই দিকটা নিয়ে নিতে পারেন। এরপরে ধরেন আমি যদি একটা একদম রিয়েল লাইফ আপনার একটা ইয়ে দেখাই, কোনটা দিয়ে দেখাবো, এই যে গুগলের খন্দকার শপিং, ও সার্ভার দেখা যাচ্ছে, সার্ভার দেখাই তো লাভ নেই, ওয়েবটা দেখাই আপনার। হ্যাঁ, লোড লয় না, আচ্ছা লোডিং। এবার একটু ট্যাগে আসি, দেখবেন ওইটাতে তো খালি আছিল, এদিকে কিছু ইনফরমেশন পাবেন। দেখেন এদিকে আমরা কি করছি, ফেসবুকের জন্য অ্যাড টু কার্ট ট্যাগ, মানে কেউ যদি অ্যাড টু কার্টে ক্লিক করে, মানে এই ট্যাগটার ভিতরে ক্লিক করলে আমার ট্রিগার কাজ করবে। ট্রিগারটা পরে দিয়েছে, আগে ট্যাগটা দেখেন, মানে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পেজ ভিউ, পিক্সেল অল পেজ, মানে অল পেজ আমরা পিক্সেল সেটআপ করছি, পারচেজ, এরপর সার্ভার সাইড এগুলো সব হলো সার্ভার সাইড। এটা মাঝখান দিয়ে ভিউ কন্টেন্ট ঢুকছে ফেসবুকে, এটা হচ্ছে সার্ভার সাইডের জন্য করা আছে। এটা হচ্ছে এই যে বাকি যেটি আছে, যেগুলো সামনে এফবি লেখা আছে, এগুলো সব হচ্ছে ব্রাউজার সাইড। না, যেগুলোর সামনে কোনো কিছু লেখা নাই ওটি সব হচ্ছে ব্রাউজার সাইড। যেগুলোর সাথে এসএস আছে, মানে সার্ভার সাইড লেখা আছে, এগুলো সব হচ্ছে সার্ভার সাইড। আর যেটার যে আপনি জিএ4 লেখা আছে, এইটা গেছে জিএ4 এর ভিতরে, এটা জিএ4 এর ট্যাগ, গুগল ট্যাগ যেটা আছে, ওই গুগল ট্যাগটা। এখন আমি যদি এদিকে ক্লিক করি, তখন দেখতে পারবেন যে বিষয়টা কিভাবে কাজ করে। যেমন আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, একটা টেমপ্লেট নিব, এই যে টেমপ্লেটটা, এটা হচ্ছে টেমপ্লেট, ট্যাগ টাইপ, এই যে ফেসবুক আর্কাইভ, এটা হচ্ছে আমার টেমপ্লেটটা। এই টেমপ্লেটের ভিতরে আমি কি করছি, ফেসবুকের কোডটা নিয়েছি, ভেরিয়েবল কনস্ট্যান্ট কোড। এরপর আমি কি বলছি, স্ট্যান্ডার্ড ইভেন্ট, এদিকে ক্লিক করেন, এদিকে আপনার স্ট্যান্ডার্ড ইভেন্ট, এই জিনিসটা আপনি আসবে না, এই জিনিসটা আসবে না তখন যখন আপনার এই টেমপ্লেটটা থাকবে না। আপনার এই টেমপ্লেট না থাকলে এই লেখা কোনো সময় হবে না। এদিকে ক্লিক করেন, গুগল ফেসবুকের যত রকমের ট্যাগ আছে সব ট্যাগ এদিকে লেখা আছে, কারণ আপনি কোন ট্যাগটা কাজ করবেন এদিক থেকে সিলেক্ট করে নেবেন। বুঝতে পারছি? তো এদিক থেকে আপনি এই জিনিসগুলো করলেন, এদিকে আরো অনেক ভিতরের দিকে বহুত জিনিসপত্র আছে, এই যে এই জিনিসগুলো ট্যাগ কনফিগার করতে হয় সার্ভার সাইডের জন্য, এটা কনফিগার করতে হয়, এই জিনিসটা না বুঝলেও চলবো। এবার যেন ট্রিগার আছে, এদিকে ট্রিগারের যে অপশনটা দেখা যাচ্ছিল, এখন ট্রিগারটা একটু বুঝান। এই যে অ্যাড টু কার্ট লেখা দেখতেছেন, অ্যাড টু কার্ট লেখা আছে, এই যে হাইফেন হাইফেন দিয়ে লেখা আছে, এটা কিন্তু আমি লিখে নেবে। এটা কি লেখছে, যে ওয়েবসাইটের ডেভেলপার আছে, ও যে কোডে ডেভেলপ করছে, যার হেয়ার যে ডাটা লেয়ারটা আছে, ওই ডাটা লেয়ারের ভিতরে যেমনে লেখা আছে এমনি আমার লিখতে হবে। এটা আমি মন মতো লিখলে এটা ফায়ার হবে না, কারণ এই লেখাটা আমি যখন বাটনে ক্লিক করতেছি, আমি কোনো ওয়েবসাইটে যখন বাটনে ক্লিক করতেছি, তখন এই লেখাটাতে অ্যাটাক হইতেছে, মানে ফায়ার করতেছে এটাতে, মানে টার্গেট হচ্ছে এই লেখাটা। যদি এই লেখাটাতে টার্গেট হয়, তাহলে আমি এই লেখাটা যদি কনফিগার করি, তখন আমিও বুঝতে পারবো যে এই বাটনটাতে সে মানুষটা ক্লিক করছে। বুঝতে পারছেন? তো আমার এটা যেমনি ডেভেলপার লিখে দিয়েছে, আমার এমনি লিখতে হবে, এটা চেঞ্জ করার কোনো রাস্তা নাই আমার কাছে। বুঝতে পারছি? তো এটা যদি আপনি মনে করেন একটা মনে হয়েছে যে ঠিক আছে সি এর এটা একটু বড় হাতের দিক দেন, কোনো সমস্যা নাই, ট্যাগ ফায়ার হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে এটা অল ইভেন্টে আছে, এগুলো হচ্ছে অন্য অন্য জায়গাতে আছে, এই কারণে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, এটি না বুঝলেও চলবে। যদি আপনার মনে হয় যে না ভাই একটু ট্যাগ ম্যানেজারটা একটু দেখাই দিয়েন, ট্যাগ ম্যানেজার দিয়ে একটু পিক্সেল সেটআপ দেখাই দিন, আমি দেখাই দিই, আমার সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে মাথাটা গোলাই যাবে। ঠিক আছে? মাথা মধ্যে একটু গোলাই যাবে। এই কারণে আমি ট্যাগ ম্যানেজারটা সবসময় আমি কাউরে দেখাই না, মানে ট্যাগ ম্যানেজার আমি জাস্ট থিওরি করে দিই। ট্যাগ ম্যানেজার আর জিএ4, ট্যাগ ম্যানেজার জিএ4 হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র। যেমন এদিকে আমি অনেক কিছু কইতেছি, আপনার অনেক কিছু মাথার ধরতেছে, অনেক কিছু মাথার ধরতেছেন। তো ওই জিনিসটা তখনই ধরবো যে আপনার মাথায়, যখন আমি আপনাদের থিওরিটা বড়াই। ফেসবুক অ্যাড মাথার ধরছে কেমনে, কারণ আমি থিওরিটা পড়াই আছি আগে, এটা যখন আমি থিওরি পড়াই যাবো তখন আপনার মাথায় ঢুকবে। বুঝতে পারছি? আর ট্যাগ ম্যানেজার নিজে একটা 90 থেকে 120 ঘন্টার কোর্স, জিএ4 একটা 300 ঘন্টার কোর্স, এই দিকে তো মনে করেন 6 মাসের কোর্সে শেষ করা সম্ভব না। আচ্ছা, ট্যাগ ম্যানেজার কাহিনীটা বুঝেনি, সোজা ভাষায় বুঝেন, কোনো ওয়েবসাইটের উপরে কোনো কোড বসানোর ছাড়া, না বসাইয়া ট্যাগ ম্যানেজারে ওই কোডগুলো বসায়া কনফিগার করার যে প্রসিডিওরটা আছে, ওইটারে আমরা ওই প্রসিডিওর জন্য আমরা ট্যাগ ম্যানেজার ইউজ করি, যাতে ওয়েবসাইটের ভিতরে কোনো প্রেশার না পড়ে। বুঝতে পারছি? ওয়েবসাইটের লগইন টাইম যাতে ভালো থাকে। আচ্ছা, এখন কই আছিলাম ভাই আমি? এসএসএল দেওয়া কথা দরকার আছে? দরকার নেই। সাইড ম্যাপ করে লেছি, পেজ স্পিড করে লেছি, মোবাইল ফ্রেন্ডলি করে লেছি, কিওয়ার্ড অডিট তো করছেন। এরপর হচ্ছে মেটা, আপনার ডুপ্লিকেট মেটাডাটাতে সমস্যা ছিল, ডুপ্লিকেট মেটাডাটা সোজা জিনিস, মেটাডাটা কি, ডেসক্রিপশন না, মেটা ডাটা,
আপনার ইনফরমেশন, আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, বাপের নাম, মায়ের নাম, চোদ্দ গোষ্ঠীর নাম, আপনার ভাইয়ের নাম, বোনের নাম, বা বান্ধবীর নাম, গার্লফ্রেন্ডের নাম, যত কিছু আপনার সাইটের ভিতরে আছে এই সবগুলোরে আপনি যখন ডাটা নিয়ে যেতেছেন, ওই ডাটা অন্য কোনো জায়গায় আছে কিনা, ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম, টুইটার, ভাইবার যত সোশ্যাল মিডিয়া আছে ওইগুলোর ভিতরে আপনার এই ডাটাগুলো আছে কিনা। যদি ডাটাগুলো থাকে ওই ডাটা ইন্টিগ্রেটের মধ্যে আপনার ওয়েবসাইটের ভিতরে থাকতে হবে। বুঝতে পারছি? মেটা ডাটা, ডুপ্লিকেট মেটা ডাটা, মানে অন্য জায়গাতেও আছে আপনার এই জায়গাতেও আছে, এরকম করে আপনার ডাটাগুলো যাতে আপনার সাইটের ভিতরে থাকে। আপনার সাইটের ভিতরে থাকলে কি হবে, গুগল যখন দেখবো যে এই ব্যক্তিটা, ধরেন ফেসবুকে আপনার প্রোফাইল পাইছে, গুগলে আপনার ওয়েবসাইট পাইছে, এখন সে ম্যাচ করতে যাবো যে এই দুজন কি ম্যাচ কিনা, তখন সে আপনার কি করবে, কয়েকটা জিনিস, কয়েকটা ফ্যাক্টর দেখবো। প্রথমত ইউআরএল দেখবো, ইউআরএল এর ভিতরে ইউজার নেম দেখবো, ঠিক আছে, ইউআরআই যে পার্টটা আছে ইউজার নেমটা দেখবে। ইউজার নেম দেখার পরে কি করবে, সে আপনার ইনফরমেশন গুলো চেক করবে যে ইনফরমেশন গুলো ম্যাচ আছে কিনা। কারণ দেখা যাবে যে আপনি ইয়াতে দিয়ে রাখছেন আপনি রংপুর থাকেন, আপনি ওয়েবসাইটে দিয়ে রাখছেন আপনি বরিশাল থাকে, তখন কিন্তু সে কনফিউজ হয়ে যাবে, তখন আর আবার র্যাঙ্ক করবো না। আপনি যদি ফেসবুকে দিয়ে রাখেন রংপুর, আপনার এদিকেও রংপুর, দিয়ে দেন কুমিল্লা, তাহলে এদিকেও কুমিল্লা, সব দিকে সেম থাকতে হবে। এই কারণে আমরা ওই পেজ টেস্ট ক্রিয়েট করে ওয়েবসাইটের শুরু, কোর্সের শুরুতে আমরা পেজ সেটআপ দেখাইছি না, ওই পেজ সেটআপ এই কারণে দেখাইছি, কারণ কোর্স শেষে তো আয়া বুঝতেছেন যে কেন আমরা কাজগুলো করে আসছি, একটার সাথে আরেকটা লিঙ্ক আপ কর। আর এই ডিজিটাল মার্কেটিং এর বলা হয় টিকতে পারে না এই কারণে, কারণ শব্দ লিঙ্ক আপ করা তো, এক ক্লাস করে না দ্বিতীয় ক্লাসে আইয়া এরপর শেষ, তাহলে ডিস্ট্রাক্ট হয়ে যায়, আর দুই ক্লাস চালু তো একদম শেষ। ম্যাটার মেইন জিনিসটা হচ্ছে আপনার যে মেটা ডাটা গুলো আছে, আপনার যে ইনফরমেশন গুলো আছে, এমন ডাটা যেগুলো আপনারে ইন্ডিকেট করে, আপনাকে রেফার করে, ওই ডাটা গুলো যাতে আপনার থাকে বিভিন্ন পেজের ভিতরে, যাতে আপনার এই ডাটা গুলো থাকে। বুঝতে পারছি? ডুপ্লিকেট কন্টেন্ট, ডুপ্লিকেট কন্টেন্ট এই জিনিসটা এদিকে লেখা আছে, কিন্তু চেষ্টা করবেন ডুপ্লিকেট কন্টেন্ট না দেওয়ার জন্য। আপনার যত ইউনিক কন্টেন্ট দিবেন তত বেস্ট। বর্তমান যুগে আমরা এআই এর যুগ না, তারপর কিন্তু গুগল এআই কন্টেন্ট পছন্দ করে না। ওইটা কিছুদিন আগে তো আপডেট করছে যে এআই কন্টেন্ট দিতে পারবে, একটা পার্সেন্টেজ অফ এআই কন্টেন্ট দিতে পারবে, কিন্তু এর আগের যে আপডেট আসছিল, আগস্টের যে আপডেট আসছিল, আগস্ট 24, এদিকে যা তারা এআই কন্টেন্ট লেগেছে সব দিকে র্যাঙ্ক আউট করে দিয়েছে। নো ফলো করে দেয়। রিডাইরেক্ট, রিডাইরেক্ট আমরা কোন সময় করব, আপনার কোনো সাইডের কন্টেন্ট নাই, কোনো পেজের ভিতরে কন্টেন্ট নাই, কিন্তু ওই পেজের ভিতরে মানুষ যাইতে চায়, তখন আপনি পেজে রিডাইরেক্ট করবেন। রিডাইরেক্ট কোনো সময় 100% টাইম করবেন না, মানে আজীবন রিডাইরেক্ট করবেন না। কারণ দেখবেন যে আপনি যখন সাইড রেড করেন তখন রিডাইরেক্টের অপশন আছে যে কয়টা পেজ রিডাইরেক্ট করা আছে। রিডাইরেক্ট ততক্ষণ রাখবেন যতক্ষণ ওই পেজে কন্টেন্ট নেই, যখনই কন্টেন্ট দিয়ে দিবেন ওই রিডাইরেক্টরে খুলে দিতে হবে। বুঝতে পারছি? তো রিডাইরেক্ট জিনিসটা কি, ধরেন আপনার সাইডের ভিতরে মানুষ গেছে, এখন আপনার সাইডে যাইতেছে মানুষ, মানুষ বা গ্রুপ মানুষ ক্লিক করতেছে কোন জায়গায়, ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ লেখা সার্চ করছে, ওইটাতে ক্লিক করছে, আপনারটাতে আপনার ওয়েবসাইটে ক্লিক করছে, কিন্তু ক্লিক করার পরে আপনি ওদিকে নিয়ে ইন্ডিয়ান কোন একটা মুভির ওয়েবসাইট লোড করে দিয়েছে, রিডাইরেক্ট করে রাখছেন আপনি ওই লিঙ্কটারে, তখন কিন্তু আর হবো না, তখন গুগল কিন্তু বুঝতে পারবে যে আপনার ক্লিক করছে এটাতে, গেল ওইটাতে। আবার মানুষটা কিন্তু ঢুকছিল ডিজিটাল মার্কেটারের জন্য, দেখে যে সিনেমা, সে সাথে সাথেই লিভ করবে ওই সাইড থেকে। যখন সে লিভ করে যাবে, এরকম দেখবে যে গুগল কয়েকজন মানুষ এরকম লিভ করছে, তখন গুগল দেখবো যে আসলে সে তারা লিভ নিতেছে কেন, তারা আউটবাউন্ড হইতেছে কেন, তখন সেও লিঙ্কটা চেক করবো, লিঙ্ক চেক করলে দেখবো যে লিঙ্ক রিলেটেড কোনো কিছু আপনার ডেস্টিনেশনে নাই। ডেস্টিনেশনে যেহেতু নাই, তো ডেস্টিনেশন আপনার র্যাঙ্কটারে কি করবো, র্যাঙ্কটারে সরাই দিব, সরাই অন্য যে লিঙ্কটা আছে রিলেটেড লিঙ্ক, ওই রিলেটেড লিঙ্কটারে র্যাঙ্ক করাই দিব। আমাকে তো বুঝতে পারছি। তো রিডাইরেক্ট ততক্ষণ রাখবেন যতক্ষণ আপনার দরকার। 404 এরর বুঝেন, নো কন্টেন্ট, দরকার হইলে রিডাইরেক্ট না করলে 404 এরর দেখান, তারপর রিডাইরেক্ট করেন না। আর যদি রিডাইরেক্ট করতে হয় আপনার রিলেটেড সার্চের ভিতরে রাখেন, ধরেন আপনার ওয়েবসাইটে ঢুকছে, omarfarooq.com এ ঢুকছে, ঢুকার পরে আপনার যে ওয়েবসাইটে যে পেজে পাঠিয়ে দিচ্ছেন ওই পেজে কোনো কন্টেন্ট নাই, হয় 404 এরর দেখান, বা ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সাইটে যাতে লোড হয়, আপনার হোম পেজে যাতে লোড হয়, এরকম ভাবে রিডাইরেক্টটা করে। আমরা বুঝতে পারছি? যাতে অন্য নট রিলেটেড টু কন্টেন্ট, মানে নট রিলেটেড টু ইউর ওয়েবসাইট, এরকম কোনো কন্টেন্ট যাতে সে না পায়। বুঝতে পারছি? এরকম করলে আপনার সাইটের ভিতরে হ্যাম্পার হবে। 4 অ্যাক্সেস এরর, 4 অ্যাক্সেস এরর, 3 অ্যাক্সেস এরর, 5 অ্যাক্সেস এরর, এই এই এরর গুলোর নিয়ে একটু পড়ালেখা করবেন। হ্যাঁ, 4 অ্যাক্সেস এররস, 5 অ্যাক্সেস এররস, 3 অ্যাক্সেস এরর, 6 অ্যাক্সেস এরর, এই জিনিসগুলো একটু দেখা দেখি করবেন যে বিষয়টা আসলে কি কেমনে কাজ করে, এর মুখস্থ থাকতে হবে। যেমন ধরেন এদিকে আপনার কি আছে 100%, মানে 100% না 100 আর কি, 100 মানে হচ্ছে কন্টিনিউ, মানে করে যান।
কারণ আমি যদি আপনারে 100 বলি মানে আপনি করতে থাকেন। এরপরে কি আছে 101 সুইচিং প্রোটোকল, মানে আপনার যে প্রোটোকলটা আছে এই প্রোটোকলটা সুইচ করবে। কারণ আপনার এই সার্ভার যেটা আছে এই সার্ভারটা আরেকটা সার্ভারের প্রোটোকল নিবে বা আইপি তে যাবে, ওইটারে আমরা বলেছি 101। এরপর 102 এটা প্রসেসিং মানে প্রসেস করতেছে। এই জিনিসগুলো যদি আমাদের দরকার হয় না, এগুলো হচ্ছে আপনাদের কোন জায়গায় দরকার হয়, যারা ডেভেলপমেন্ট নিয়ে পড়ালেখা করে তাদের জন্য এটা দরকার হয়। আমাদের দরকার হয় 200, যেমন ট্যাগ ম্যানেজার নিয়ে আমরা যখন কাজ করতে যাই, সার্ভার সাইডে যখন আমরা কাজ করতে যাই, তখন আমাদের দেখতে হয় যে আমার ডাটাটা বাইপাস হইতেছে কিনা, ডাটা পাস করতেছে কিনা, ট্যাগ ম্যানেজার থেকে বা আমার ব্রাউজার থেকে ট্যাগ ম্যানেজার আইতেছে কিনা, ট্যাগ ম্যানেজার থেকে আমার ইভেন্ট ম্যানেজার আইতেছে কিনা। যদি 200 লেখা থাকে তার মানে হচ্ছে সব জায়গাতে ঠিকঠাক করে ডাটা পাঠাইতেছে, মানে ওয়েবসাইট থেকেও ডাটা পাইতেছে, ট্যাগ ম্যানেজার থেকে ইভেন্ট ম্যানেজারে ডাটা যাইতেছে। 200 যদি আমরা দেখি, আর যদি আমরা দেখি যে না যাইতেছে না, 200 দেখায় না, তখন আমরা বুঝি যে ওইদিকে আমরা কোনো একটা কনফিগারেশনের সমস্যা আছে, তখন আবার পুরোটা চেক করতে হয়। এইগুলাতে তেমন দরকার নাই, এটি জাস্ট করে রাখেন, শিখার জন্য জেনে রাখেন। 300 তে যদি দেখেন মুভটা পার্মানেন্টলি, যেমন ধরেন 300 আপনি ধরেন কোনো একটা পেজ, কোনো একটা কন্টেন্ট কোনো একটা পেজে ছিল, এখন অন্য পেজে নিয়ে গেছেন, তখন আপনি যেই পেজে ছিল ওই পেজে দেখাবেন 301, মানে এটা মুভ করে পার্মানেন্টলি মুভ করে অন্য পেজে নিয়ে গেছেন, ঠিক আছে, তখন অটোমেটিক বুঝতে পারবে। এরপর হচ্ছে মুভ টেম্পোরারি 302, এরপর আদার সার্চ এডিট দেখে নিয়েন। 40টা আমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা ক্লায়েন্ট নিয়ে কাজ করি, তো একটা ওয়েবসাইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্লায়েন্ট, ঠিক আছে। তো ক্লায়েন্ট নিয়ে কাজ করি, আমাদের এই জিনিসগুলো নিয়ে একটু পড়ালেখা করতে হয়। যে 400 ব্যাড রিকোয়েস্ট, ব্যাড রিকোয়েস্ট কোনটা, এখন ধরেন আপনি সার্চ করছেন যে বাই ডোমেন, বাই ডোমেন লেখা আপনি পাঠিয়ে দিয়েছেন মনে করেন যে অ্যাডাল্ট সাইডে, বুঝছেন তো, তো ওই সাইডে পাঠিয়ে দিয়েছেন, তখন আবার এটা এরর দেখাবে 400, বা গুগল এটা রিডাইরেক্ট করে, গুগল যখন চেক করবো তখন এটা 400 রেস্ট্রিকশনে ফেলাই দিবে, বুঝতে পারছি। তো ব্যাড রিকোয়েস্টে বাড়াই দিব। 401 আনঅথরাইজড, মানে আপনার যে কন্টেন্ট গুলো আছে এগুলো অথরাইজড কন্টেন্ট না, ওই যে কপি কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্টের কাহিনী আছে না, এই জিনিসটি। 201 পেমেন্ট রিকোয়ার্ড, সরি 203 ফরবেডেন, ফরবেডেন কোন সময় দেখবেন, যখন সাইটটা কোনো একটা ইররের ভিতর দিয়ে যাচ্ছে, যে ইররটা না ক্লায়েন্ট এন্ডে দেখতে পাচ্ছে না ব্রাউজার, মানে যারা এটার ওনার এন্ডেও দেখতে পাচ্ছে, তখন ফরবেডেন দেখে। পরবর্তীতে ডেভেলপারের কাছে নিলে ডেভেলপার এটা ঠিক করে দেয়। যেমন দেখবেন প্যান্থিয়নের সাইট যেগুলো আছে, প্যান্থিয়নের সাইটে দেখবেন যে 403 ইরর দেখায়, ফরবেডেন ইররটা দেখায়, যে আপনি 2-3 মাস ঢুকেন না ফরবেডেন ইরর দেখাবো, তখন আপনার কি করতে হয়, আপনার আবার ওই যে প্যান্থিয়নের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে দেখতে হয়, ওইটা HTTPF থেকে গিট হয়ে যায়, এটা গিটটারে আবার HTTPF করে দেবেন, দেখবেন যে আবার ফরবেডেন নাই, এটা সার্ভারটা চেঞ্জ হয়ে যায়, এটা অফ হয়ে সার্ভারটা চেঞ্জ হয়ে যায়, রিডাইরেক্ট হয়ে যায়। এরপর 404 নট ফাউন্ড, কন্টেন্ট নট ফাউন্ড, সোজা কথা হচ্ছে জীবনে কোনো কিছু নাই, আমার জীবনে 404 ইরর চলে, ঠিক আছে, ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই 404 ইরর চলে, আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট না থাকলে ওইদিকে আমরা শো করি 404, মানে কন্টেন্ট নট ফাউন্ড। এরপর হচ্ছে এই জিনিসগুলো একটু পড়ে নেবেন, যদি জাস্ট পড়ার জন্য পড়ে নেবেন, এগুলো কোনো এত ইম্পর্টেন্ট তেমন কিছু না, জাস্ট জানার জন্য এগুলো পড়ে নিন। আমি এই লিঙ্কটা কপি করে আপনাদের গ্রুপের ভিতরে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। গ্রুপ কোন বাহ 240 ওকে, লিঙ্কটা দিয়ে দিছি, হ্যাঁ, এটা একটু পড়েন। 5 এক্সেস এগুলো পড়েন, 6 এক্সেসটা পড়েন, তাহলে হইব, ঠিক আছে। এটি ভালো করে এটি মনোযোগ দিয়ে পড়েন যে জিনিসটা আসলে কি। এরপর কি আছে ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক মানে তো বুঝেনি, যে লিঙ্কের হার্ট ব্রেক, হার্ট ব্রোকেন, ঠিক আছে, বুঝেই। কন্টেন্টের ভিতরে লিঙ্ক দিয়েছেন কিন্তু লিঙ্কটা কাজ করতেছে না, দিছেন এক লিঙ্ক, এটার ভিতরে মনে করেন যে এটা অনেক বড় একটা লিঙ্ক, লিঙ্কের ভিতরে লাস্টে একটু এস লেখা আছে, ছোট করে একটা এস লেখা আছে, আপনি এসটা কপি না করে আইনা লিঙ্কটা হাইপার লিঙ্ক করে দিয়েছেন, ওই এস এর কারণে লিঙ্কটা ব্রোকেন দেয়া রিলেটেড, অন পেজে রিলেটেড কিন্তু এটা টেকনিক্যাল লেভেল। এটা সহজ জিনিস, যেমন ধরেন এদিকে একটা ডকুমেন্ট আমার খোলা আছে, না ডক খোলা, এটা তো একটা ডক, এখন ধরেন এই ডকের ভিতরে আমি ডকটারে কপি করলাম, এই লিঙ্কটা আমি কপি করলাম, ঠিক আছে, লিঙ্কটারে কপি করে আমি ধরেন এদিকে পেস্ট করলাম, এখন ধরেন এদিকে কিছু লেখা আছে না, ধরেন এই শেয়ারিং তো হলো তাদের বোঝার জন্য যে আমি শেয়ার করে দিছি, এটা আমি বাদ দিই, এই শেয়ারিং এ যে বা পার্টটা আছে বাদ দিই, মানে ইউপিএস, ইউএসপি, ইউএসপি যদি ইউএস থাকে পিটা বাদ দিয়ে দেয় তখন এটা ব্রোকেন লিঙ্ক,
কারণ একটা লিঙ্কের যতগুলো ওয়ার্ড থাকে তার প্রতিটাই তার ওই লিঙ্কটা কাজ করার জন্য রাখে। কারণ আমি ইউএসপি ছিল, আমি পি ডাকাইটা দিয়েছি, এটা একটা ব্রোকেন লিঙ্ক। আর আবার পিটা দিয়ে দেই, এটা 100% লিঙ্ক। কিন্তু আপনি পি ছোট হাতের আছে, এটা বড় হাতের লেখছেন, এটাও ব্রোকেন লিঙ্ক। মানে একদম 100% আপনি ছেলে হিসেবে একদম পারফেক্ট, ঠিক আছে, কিন্তু আপনি ইনকাম করেন না, হইতো না। আপনি ছেলে হিসেবে পারফেক্ট, আপনি ইনকামও করেন, ঠিক আছে, কিন্তু আপনার মাইয়ার প্রতি ইন্টারেস্ট নাই, হইতো না। বিষয় হচ্ছে এরকম, হ্যাঁ। আচ্ছা, তো ব্রোকেন লিঙ্কের কাহিনীটা বুঝছেন? আমি অন্য কিছু বুঝাই না, কেউ মাইন্ড করেন না। ব্রোকেন লিঙ্কের কাহিনী বুঝছেন? কোনো ডাউট আছে? কঠিন লাগছে? সহজ, এটা সহজই কাজ, এটা কঠিন কি কোনো কাজ আসেনি। ডিজিটাল মার্কেটিং কোনো কাজ সহজ না, বাইর করাটা কঠিন। আপনি বাইর করলে তাহলে সলভ করা কঠিন, সময় দিতে হয় আর কি। এমন কোনো কোশ্চেন আছে কিনা এটার উপর? এটা নিয়ে প্রচুর পড়ালেখা করেন ভাই। রোবোটক্স টিএক্সটি আমি কিন্তু মানে জাস্ট দেখা গেছি, রোবোটক্স টিএক্সটি অনেক কিছু জানার আছে। ক্যানোনিক্যাল টেক্সট, ক্যানোনিক্যাল টেক্সটটা নিয়ে পড়ালেখা করবেন। ক্যানোনিক্যাল টেক্সটটা যখন আপনি এসইও নিয়ে কাজ করবেন, অ্যাজ এ এসইও এক্সপার্ট, আপনারে কোনো ইন্টারভিউ গেছেন, ক্যানোনিক্যাল টেক্সট মাস্ট জিজ্ঞাসা করুন। কারণ ক্যানোনিক্যাল টেক্সট সম্পর্কে এই যে টেকনিক্যাল জিনিসটা, এই জিনিসটা অনেকে বুঝাইতে পারেন। কাজ করেন, রেগুলার কাজ করেন। এদিকে আমি যেগুলো দিছি ভাই, এদিকে যে পয়েন্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার না হইলেই না, মানে এগুলো হইতেই হবে, মাস্ট বি, এগুলো লাগবেই। কিন্তু এগুলোর বাইরে এসইও মূলত 200 থেকে 300 ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা 2 থেকে 300, মানে স্পেসিফিক্যালি বলে 152টা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, কিন্তু এর পিছনে আরো অনেক কিছু আছে। ওইগুলোর উপরে ডিপেন্ড করে আপনার একটা ওয়েবসাইট এসইও করা হয়। আর আমি এদিকে যেগুলো দিছি এগুলো হচ্ছে না হইলেই না, এগুলো করতেই হবে। ওই জিনিসগুলো আপনি মুখস্থ রাখবেন। যদি আপনারা কেউ জিজ্ঞাসা করে অফ পেজ এসইও এর ভিতরে কি কি পড়ে, আপনারা যাতে ফ্লুয়েন্টলি বলতে পারেন, অন্তত এইগুলো যাতে বলতে পারেন যে এই কাজ করতে হয়। যদি ওরা টেকনিক্যালি কি করতে হয়, অন্তত এগুলো যাতে বলতে পারেন কি করতে হয়। অন পেজে কি করতে হয় এই জিনিসটা তো আপনি জানেনই। আর অন পেজ এসইও রিলেটেড টু আপনার সোশ্যাল মিডিয়া যা আছে ওইটির ভিতরে সব জায়গাতেই আছে, ঠিক আছে। এরপর সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ারিং করি না, শেয়ার করি না, রিভিউ নেই না, সবকিছু আমরা করতেছি। আমরা প্রেস রিলিজ করি সোশ্যাল মিডিয়ার জন্য, আমরা পার্টনারশিপ করি। দেখবেন সবকিছুই ভাই ঘুরে ফিরে সব একই জিনিস, জাস্ট কাজটা একটু অন্যরকম। এদিকে কি আপনার মনে হয় না যে এই জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে করি? এই সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে করি, কিন্তু আমরা হয়তো জানি না যে এগুলো পার্ট অফ এসইও। ব্যাক এন্ডে করি, জীবনে নিজের লাইফেও আমরা ইমপ্লিমেন্ট করি, কিন্তু আমরা বুঝি না ইট ইজ এ পার্ট অফ এসইও। এই যে প্রথম দিন আপনার লগে আমি ক্লাস শুরু করছিলাম, তখন আমি আপনারা কইছিলাম না আপনারা কোর্স শেষ হইলে সবার নামে গুগলে একটা ইয়া থাকবো, সার্চ সেল থাকবে, আপনার নাম লিখে সার্চ দিলে গুগলে সার্চ করবো। কারণ আপনার নাম লিখে সার্চ দিলে গুগলে আইনি আপনার ঠিক, আপনারটা আইনি, মানে হিস্ট্রি এসে বলতেছে আপনারটা ওইব। আপনারটা আস্তে আস্তে আপনারা কাজ করবেন। যেমন আপনার, আপনি দেখেন যে আপনার নাম দিয়ে সার্চ করলে কারা আসে। যেমন আমার নাম লিখে সার্চ করলে, শাহপরান রৌনক লিখে সার্চ করলে শাহপরান রৌনক দিয়ে প্রথমে কিছু আসতো, আসার পরে শাহজালাল মাদানে ঢুকাই দিত আইনি। মানে শাহপরানের মাজার ঢুকাই দিত, বুঝছেন। এখন কিন্তু আর শাহপরানের মাজার ঢুকায় না। কেন ঢুকায় না? কারণ এই যে আপনারা সার্চ করতেছেন, আপনারা বিভিন্ন সময় সাইট ঢুকে ঢুকে আমার ওয়েবসাইট দেখেন না, তখন ক্লিক করেন কোন জায়গাতে? আমার ওয়েবসাইটে ক্লিক করেন। যেহেতু ওয়েবসাইটে ক্লিক করেন, গুগল দেখতেছে যে এই ওয়েবসাইটে মাসে 2-3টা ক্লিক পড়তেছে, মানে হচ্ছে যে কিছু একটা আছে এর ভিতরে। যখন এই জিনিসটা দেখবে তখন ওই সার্চ বাদ দিয়ে দিতেছে। এরকম করতে করতে ধরেন ট্রেনিং করাতে এক সময় দেখা যাবে এটা একদম সাইডে। হ্যাঁ, ইউজার নেম, এই যে এটা ধরে আইবো আইবো, ন্যাচুরালি। ইউজার নেম দিয়ে কোনো সময় সার্চ করবেন না, আপনারা কেউ ইউজার নেম দিয়ে সার্চ করতো না, ঠিক আছে। আপনি আপনি আপাতত র্যাঙ্ক করেন হচ্ছে নিজের নামের উপর, নিজের নামটার আগে দাঁড়া করেন, ঠিক আছে। অন্তত আপনি ওমর ফারুক, ওমর ফারুক আছে না, ওমর ফারুক লেখেন, ওমর ফারুক লিখে আপনি শব্দের ভিতরে ইন্ডেক্স করেন। ইন্ডেক্স করে আপনি এই ওমর ফারুকের উপরে আপনি বিভিন্ন সাইটের ভিতরে কোরা, মিডিয়াম, টিকটক, টুইটার, ভাইবার, লিঙ্কডইন যত প্রোফাইল আছে সবগুলোর ভিতরে সেম কন্টেন্ট, সেম ইনফরমেশন, সবকিছু সেম দেন। অল্টার টেক্সট গুলো, ওর নাম, অল্টার টেক্সট যা আছে সব সেম দেন। দেখবেন যত ওভার ফারুক নিচের দিকে আগে, যত এমবিবিএস যে ডাক্তার বিসিএস ক্যাডাররা আসে, সব দেখবেন র্যাঙ্ক আউট হয়ে যাবে।
কারণ তখন আপনারা পুরোপুরি গুগল আলাদা করে চিনা যাবে যে এটা আরেকটা ব্যক্তি, সে সব তো এক থাকবে, এক থাকবে। কোনো সমস্যা নেই, কাজ করতে থাকেন, আস্তে আস্তে র্যাঙ্ক আউট হয়ে যাবে। আচ্ছা, এখন কোনো সমস্যা আছে কিনা এসইও এর ৩ পার্টের ভিতরে কোনো সমস্যা আছে কিনা? লোকাল এসইও তে কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এসইও এর কাহিনী শেষ। মার্কেট প্লেসে কি প্রোফাইল খুলবেন? কাজ সিলেক্ট করছেন কিনা যে কোন কাজ দিবেন? তাহলে সিলেক্ট করেন, কারণ এসইও তো আমাদের শেষ। এরপর ইমেল মার্কেটিং দেখামো, ইমেল ক্রিয়েট কিভাবে করতে হয়। ফেসবুক অ্যাড অ্যাপ্রুভ করতো না, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট যদি করেন তাহলে এটি করতে পারেন। প্রথমে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিয়ে এরপর ফেসবুক অ্যাডের গিগ মারি দিবেন, তাহলে হয়ে যাবে। কিন্তু ইনিশিয়ালি প্রথম সাইডে প্রথম প্রোফাইল ফিল্ডে ইউজার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবো না ফেসবুক অ্যাড। আর নাহলে আরেকটা করতে পারেন, একদম ছোট কাজ ধরেন, এই যে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট আছে না, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্ট, এইগুলোর জন্য আলাদা একটা নিশ করেন। সার্চ করেন যে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, ফেসবুক ম্যানেজমেন্ট। আপনি যদি ইনস্টাগ্রামের কাজ পান তারে অ্যাড চালাইতে পারবেন, ফেসবুকের কাজ পান তার অ্যাড চালাইতে পারবেন, ঠিক আছে? আবার ফেসবুক অ্যাডের যদি আপনি গিগ দিয়ে রাখেন পরবর্তী সময়, ধরেন ২-৩ মাস পরে একটা গিগ দিয়ে রাখেন। যদিও আমাদের নিয়ম হচ্ছে যে আপনি যখন একটা গিগ দিয়েছেন তার ১ সপ্তাহের ভিতরে আরেকটা গিগ দেন। তার ১ সপ্তাহ পরে আরেকটা গিগ দেন। তার একটা ১ সপ্তাহ পরে আরেকটা গিগ দেন। ৪ টা গিগ দেওয়া যায়। নিউ সেলার হিসেবে ৪ টা গিগ দিতে পারবেন। তো আপনি ১ সপ্তাহ পর রিসার্চ করে আপনার গিগটা দিয়ে দিতে হবে। তো গিগটা যখন দিয়ে দিবেন তখনই আপনার কাজ শুরু হয়ে যাবে। তখন থেকেই রাত জাগাইতে হবে, কিছু করার নেই। বুঝতে পারছি? অবশ্যই আছে, আমি দেখাই দিব। আরে কি কয়? আপনি টেনশন করেন না। কিন্তু সবসময় আপনি যদি টুলস এর উপরে নির্ভর হয়ে দেন, ক্লায়েন্ট এনে মেসেজ দিবে আপনি ঘুমান। আমার আমার টিমমেটরা এইটা করে। মানে হেতারা এত বছর ধরে কাম করে, এরা এমনও সেম কাজ করে। আরে ভাই কঠিন ঘুম ধরছিল। ঘুমান। এখান দিয়ে মনে করেন আমরা কাম শেষ। মেসেজ রিপ্লাই দেয় না। মেসেজ রিপ্লাই ২ ঘন্টা পরে। আমরা মানে এজেন্সি প্রোফাইল, আমাদের তো নিজস্ব পার্সোনাল কোনো প্রোফাইল আমরা ইউজ করি না। আমরা হচ্ছে যে কি করছি, মানে প্রতিজনের লেগা মানে এমন ভাবে আমরা একটা মনোবলি বানাইছি মার্কেটের ভিতরে। মনোবলি কেমন মনোবলি? মনে করেন আপনি কাজ করতে আছেন, তো আপনি কাম পাইতেন না, আমরা আমারে দিব। কেমনে দিব? আমরা এজেন্সি তো এরকম অনেকগুলো কম্পিউটার আছে না, এজেন্সির ভিতরে অনেকগুলো কম্পিউটার আছে না, সবাইরে প্রোফাইল দেওয়া বয়ে রাখছে। প্রতিটা কম্পিউটারের ভিতরে প্রোফাইল দেওয়া আছে। হ্যাঁ, আরে না, এক প্রোফাইল। মানে ধরেন ফেসবুক অ্যাড বা ধরেন জেএমবি, আমাদের সবচেয়ে বড় সার্ভিস হয় জেএমবি, গুগল মাই বিজনেস। গুগল মাই বিজনেস দিয়ে আমাদের সবচেয়ে বেশি জেনারেট। আর গুগল মাই বিজনেসের আমরা করছি কি ৩-৪টা প্রোফাইল বানাইছি, সবগুলা র্যাঙ্কে আছে। এখন আপনি মনে করেন প্রথম পেজে আমার ৪টা বা ৫টা গিগ আছে, ৪টা বা ৫টার ভিতরে আপনি তো ঘুইরা ফিরে ৩টা ২টা বা ৩টা ভিতরে মেসেজ দিবেন। কারণ আপনি ক্লায়েন্ট যখন মেসেজ দেয় তখন ৬-৭ জন এক লগে দেয়, আরো বেশিও দেয়। কারণ ৬-৭ জনের ভিতরে ৫টা মেসেজ যদি আমার কাছে আই, মানে আমার এজেন্সিতে আই, কামড়া কেটা হইব? এরা হইব না হইব? মানে কেউ না কেউ ঘুরে ফিরে আমরাই কাজটা হইতেছে। এটা মনোবলি বানানো হয়েছে একটা মার্কেটের ভিতরে। প্রতিটা বিজনেসের ক্ষেত্রে এরকম, প্রতিটা সার্ভিসে দেখবেন এরকম মনোবলি আছে। দেখবেন বড় বড় যারা টপ রেটেড বা লেভেল 2 সেলার, তাদের একাধিক প্রোফাইল আছে, একাধিক অ্যাকাউন্ট আলাদা, ওয়াইফাই আলাদা, ল্যাপটপ আলাদা, ডেস্কটপ আলাদা, সবকিছু আলাদা। কিন্তু র‍্যাঙ্ক করতেছে একসাথে সব। বুঝতে পারছি? এখন র‍্যাঙ্ক কেমনে করে? ধরেন আমরা ৩ জন কাজ করি, বা ধরেন ওনার সহ আমরা ৪ জন কাজ করি। এখন ৪ জনের ভিতরে ৪ জনের ৪ টা প্রোফাইল দিছি। এখন ৪ জনে কি কাজ করি? ৪ জনেই ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি। এখন ধরেন আমি প্রথম দিকে কাজ অনেক ভালো হইতেছে, আমি কি করব এখন? ফারুক ভাইরে একটা কাম দিয়ে দেব। কাজ কিন্তু দেবো না, আমি ওনারে রেফার করে দেবো যে ও কাজটা পারে ভালো। ঠিক আছে? তোমার যে কাজটা দরকার সে কাজটা পারে ভালো। তখন ওর কাছে দেবো, কারণ আমি রেফার করছি। এরপরে উনি একটু গ্রো করবো, মানে উনি একটু ভালো লেভেল 1 লেভেল 2 তে যাবো গা, তখন আপনি রেফার করেন বাইরে। আমার থেকে উনি কাজটা পারে ভালো। উনি লেভেল 2 তে যাবো গা, উনি রেফার করবো ওনারে। উনি এই কাজটা পারে ভালো। সবার কাছে অর্ডার আছে নি, এখন সব এক লগে র‍্যাঙ্ক। সব এক লগে র‍্যাঙ্ক। উইদিন 2 মান্থস আপনি সব র‍্যাঙ্ক করবেন। বুঝতে পারছেন? প্রথম জনের র‍্যাঙ্ক পেতে সময় নেই। কিওয়ার্ড রিসার্চ যত বেশি স্ট্রং হবে, আপনার ডেসক্রিপশন যত স্ট্রং করতে পারবেন, এসইও টা যত ভালো করতে পারবেন, ইমেজ এসইও, গিগ এসইও যত ভালো করতে পারবেন, আপনার র‍্যাঙ্ক হবে। আমি এদিকে একজনের গিগ গ্রাফিক ডিজাইনারের ২ টা গিগ ইয়া করে দিছি। ফাইবার আপওয়ার্কের। ওই তো ইয়াটা
এদিকে আমি 2টা গিগ বানাই দিয়েছিলাম। আমি আসলে কারো গিগ টিক বানাই দেই না। মানে গিগ টিক বানাই দেই না কেন? কারণ হচ্ছে গিগ যদি আমি বানাই দেই আপনারে বা আমি কাউরেই যদি গিগ বানাই দেই সেক্ষেত্রে আমি আমার এন্ড থেকে রিসার্চ করব। ঠিক আছে? আমার এন্ড থেকে রিসার্চ করা আর আপনার এন্ডে রিসার্চ করা এক জিনিস না। কারণ আপনি কোন স্কিলটা পারেন এটা কিন্তু আমি জানি না। ঠিক আছে? আপনার এমন হইতে পারে আপনি ফেসবুক এড পারেন, ঠিক আছে? ফেসবুক এর এমন একটা পার্ট পারেন যেই পার্ট সম্পর্কে আমার ধারণাই নেই। ফেসবুক এড নিয়ে কাজ করি মানেই না যে আমি ফেসবুক এর সবকিছু জানি। এমন একটা কাজ হতে পারে আপনি আপনি জানেন যেটা আমি জানি না। ঠিক আছে? ওই কাজটা কিন্তু মিস হয়ে যাবে। এই কারণে গিগ জন্মাতে হয়, নিজের গিগ নিজে রিসার্চ করতে হয়। বুইঝা দরকার হলে নিউ সেলার লেভেল 1, লেভেল 2, লেভেল টপ রেটেড সবারে নেন, নিয়ে হেদারাতুন গিগটা বানায় নেন। নিজের মতো করে গিগটা বানাইতে হবে। জিএমবি করে না যে এরকম না। কিন্তু মার্কেটে ঢোকার সময় এমন একটা কাজ নিবেন, সিলেকশন করবেন যেটাতে অ্যাপ্রুভালটা পাবেন ইজিলি। জেএমবির যেমন কথা বললাম, জেএমবির 90% কাম আমি মনে করেন ইনোভেট ডিজিটাল করে সারা বাংলাদেশ। কারণ আমরা এমন ভাবে মনোবলি বানায় রাখছি এটার ভিতরে, আপনি যত বড় শেয়ানে আইন লাভ নেই। ঠিক আছে? এরপর হচ্ছে বাংলাদেশে ফেসবুক রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজার রেস্ট্রিকশনের একটা বড় সড়ো কাজ আছে। ভেরিফাইড এর একটা কাজ আছে। এই রেস্ট্রিক্টেড এর কাজ ভেরিফাইড এর কাজ একই জিনিস। এরা কি করে? এরা গিগের প্রাইস কত হয় জানেন? গিগের প্রাইস $20 থেকে $100, এর বেশি না। তো কাজ কাজ যখন মিটিং এ আনে তখন ডলার প্রাইস কত হয় জানেন? রেট একটা $200-250। মানে এমনি যারা কাজ কোবাইতেছে মানুষ, মানে যার থেকে যে এমনি কোপ দিতে পারে এমনি করতেছে। না, এটা যেমনি এমনি থাকে, ফাইবার দিয়ে ট্রানজাকশন হয়, কোনো সমস্যা নেই। মানে আমি বলতেছি কোনটা, যে হেরা মনোপলি বানায় রাখছে। ওই যে টিমের কথা কইলাম না, যে এই যে যারা রেস্ট্রিক্টেড নিয়ে কাজ করতেছে তারা একটা টিমই, বুঝছেন? মানে হেরার লগে পরিচয় আছে, মানে বাংলাদেশ না, নট অনলি বাংলাদেশ, তারা বিশ্বের কোনো মানুষরে এই সেক্টরে আইতে দেয় না। মানে এমন হয় মনোবল আছে লেভেল, মানে তারা তো ফ্রন্ট পেজে র্যাঙ্ক করে দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ যত দূর যাবেন অতটুকু পর্যন্ত তারা র্যাঙ্ক করে। সবাই সবগুলো লেভেলে তারা প্রোফাইল খোলা আছে। মানে বুঝতেছেন কেন আমরা মানে নতুনরা কেন কাজ পায় না? কারণ প্রতিটা টিম একটা মনোবলি বানাই লেছে প্রতিটা জায়গার ভিতরে। আমার খুঁজে বের করতে হবে যে কোনটার ভিতরে আপনি কাজ করতে হবে। আমি তো আপনার কইলাম এই কাহিনী আপনারা কেউ কইছে? কোন আব্বা কইছে যে ভিডিও বানায়? কারণ হে আব্বা রেডি কইতো না, কারণ হেরা এইসব কাম করে। হ্যাঁ, না ভিডিও দিলে আপনার ফাইবারের তথ্য অনুযায়ী আপনার ঠিক নেই। এই আজগুবি টাইপ ভিডিও বানায়। আর এটা তো ভালোই দেখছেন, আমি দেখতেছি গোসল করতে করতে এতে কইতেছে যে আমি তোমার জন্য এরকম এরকম ইউজিসি কন্টেন্ট বানাবো। ভালো তো। চেষ্টা করেন একটু লিঙ্কডইনে ফোকাস করার লাগে, হ্যাঁ? লিঙ্কডইনে ফোকাস করেন, ফাইবার আপওয়ার্কে প্রোফাইল করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ওইদিকে ফোকাস রাখার বাড়ি আউট অফ মার্কেট প্লেসেও ফোকাস রাখেন। পুরোপুরি ফোকাস ওইদিকে দেওয়ার জন্য। যখন মনে করেন যে আপনি একটু মানে কাজটা ভালো করে পারতেছেন, কোনো একটা স্কিল খুব ভালো পারেন আপনি, তখন গিয়ে আপনি ওইটাতে ফোকাস দেন, ফাইবার আপওয়ার্কে ফুল ফোকাস দেন। এর মানে এই না যে এখন ফোকাস দিবেন না, এখন হচ্ছে অ্যাক্টিভ থাকেন। এখন আপনার কাজ হচ্ছে অ্যাক্টিভ থাকা, গিগটা ঠিক আছে কিনা, র্যাঙ্কে আছে কিনা, গিগ অপটিমাইজ করা। গিগ যখন অপটিমাইজ করে যাবেন কাজ অটোমেটিক হবে। আর যখনই কাজ হবে তখনই মনে করেন আপনার অ্যাক্টিভলি তার সাথে কমিউনিকেট করতে হবে। বুঝতে পারছেন? আমি এরকম ইদানিং অনেকজনের দেখতেছি যে তারা ফাইবার আপওয়ার্কে প্রোফাইল করে, ঠিক আছে, কিন্তু করার পরে তাদের কোনো ইয়া নেই, ইন্টারেস্ট নাই। একটা জিনিস কি ভাই, আপনার যদি ইন্টারেস্ট না থাকে, ফেসবুক অ্যাডের ক্ষেত্রে দেখছেন যাদের যেসব বিজনেস ওনার তার অ্যাড চলার পরে সে আরো বেশি অ্যাক্টিভ হয়, তার অ্যাড অনেক ভালো চলে। আর যেসব বিজনেস ওনার অ্যাড চালানোর পরেও কোনো ফাত্তা নাই যে আরে অ্যাড চলে টাকা তো আইতেছে, এরকম যারা আছে তারা একটা সময় পরে সেল ড্রপ। আর নতুন যারা আছে তারা তো সেলই হয় না। কারণ ফেসবুক আপনারাও যেরকম ট্র্যাক করে, ফাইবারও আপনারা ট্র্যাক করে যে আপনি কি করতেছেন, আপনি অ্যাক্টিভ আছেন কিনা, আপনি কাজ করতে আগ্রহ কিনা। ফাইবার কিন্তু আপনার চেক করবো, ফাইবার প্রথমে দিয়ে চেক করে। ওই যে ফ্রেম ভালোবাসা মানুষ চেক করে না, দুঃখ দিয়ে চেক করে না, এরকম ফাইবার আপওয়ার্ক আপনার চেক করবে যে আপনি আগ্রহী কিনা। এই যে আমি কইলাম 2 ঘন্টা পরে আমরা রেসপন্স রেট 2 ঘন্টা হয়ে গেছে, এখন এটা কিন্তু আমাদের প্রোফাইলের জন্য খারাপ, এটা আবার কমাই আনতে হবে আমাদের।
এখন আপনি ধরেন প্রথম কাজ, আপনার জীবনের প্রথম মেসেজ, আপনি ঘুমাই রয়েছেন হইব? আপনারা হয়তো প্রথমবার কিছু করবো না, দ্বিতীয়বার কিছু করবো না, তৃতীয়বারও কিছু করবো না, চতুর্থবারের সময় দেখবেন যে আপনার আর কাজ দেন, আপনারা র্যাঙ্ক আউট করে দিচ্ছে। বুঝতে পারছি? মানে আপনারা র্যাঙ্ক করবো। ফাইবারের একটা জিনিস কি, ফাইবার না যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা জিনিস হলো আপনার একটা চান্স দিব। আপনি যদি ওই চান্সটা নিতে পারেন, আপনি গেইন করতে পারবেন। আপনি চান্স নিতে পারতেছেন না, ১ ঘন্টার ভিতর, ১ ঘন্টার সর্বনিম্ন এবং যদি আপনি যদি উইদিন এ সেকেন্ড আপনি যদি রিপ্লাই করেন, আপনার ১ ঘন্টায় রেসপন্স রেট দেয়। এর থেকে কমবে না। ফেসবুকের মতোই ১ ঘন্টা নিচে রেসপন্স রেট যাবে না। ১ ঘন্টা আপনার একটা মার্জিন দেয় যে ১ ঘন্টার ভিতরে তুমি রিপ্লাইটা দাও, তাহলে আর পারতো না। কিন্তু ১ ঘন্টা ১ মিনিট পর রিপ্লাই দিয়েছেন, এটা ২ ঘন্টা হয়ে যাবে। বুঝছেন এই বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ। আপনি ফেসবুকে লেখা সার্চ করেন, দেখবেন সব গ্রাফিক ডিজাইনার লিখে। এটা সমস্যা নাই, এটা আস্তে আস্তে আপনারা যখন র্যাঙ্কিং এ আয়া পড়বেন তখন এটা ঝামেলা হবে না। এখন এখন আপনাদের কাজ হচ্ছে মেইন যে টপিকটি আছে, মেইন টপিকটি দেখানো হয়ে গেছে। এখন আছে ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট ক্রিয়েট। ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেট ক্রিয়েট কাজ দিতে পারেন, কিন্তু এইটিরও কাজ করতে পারেন, ওইটি করবেন ঠিক আছে, কিন্তু এখন তার ২টা পার্ট বাকি আছে। এখন একটু মাথাতে নেন যে কোন কাজগুলো আপনি ফাইবারে দিয়েছেন। যদি ওইরকম কাজ দিতে চান, মানে ওইরকম কাজ করেন, তাহলে আমি এক ধরেন আপনারা দুজনের থেকে একটা কিওয়ার্ড নিব, কিওয়ার্ড নিয়ে আমি দেখাই দিব যে কেমনে কিওয়ার্ডটা রিসার্চ মানে কিওয়ার্ড তো আপনারাই দিবেন, কেমনে কিওয়ার্ডটা আসলে কাজ করবো কিনা, বা ধরেন ওইটারে কেমনে টাইটেলটা লিখতে হয়, কেমনে ডেসক্রিপশনটা লিখতে হয়, কেমনে প্রাইজিংটা দিতে হয়, প্রাইজিং আপ টু ইউ, প্রাইজিং কেমনে কেমনে লিখতে হয়, কেমনে সেটিং করতে হয়, এই জিনিসটা প্রোফাইল দেওয়ার করলে দেওয়া সম্ভব না, কারণ অলরেডি আনে একটা সিস্টেম আছে। আমি জাস্ট আপনারে পার্ট বাই পার্ট, স্টেপ বাই স্টেপ জিনিসগুলো দেখাই দিয়ে যাবো। একটা দরকার হলে একটা গিগ বানাই দেখাই দেবো, ঠিক আছে? বহুত গিগ বানাই না আছে, তো গিগ একটা বানানো দেখাই দেবো আপনার। তো দেখাই দিলে আপনার আপনার বাড়ি থেকে নিজের গিগ নিজে বানাই নেবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর চেষ্টা করবেন ডিজাইন অবশ্যই খুব প্রফেশনাল রাখার জন্য। গিগের যে ইমেজগুলো আছে ওই ইমেজগুলো প্রফেশনাল রাখার জন্য। যখন গিগটি দেখবেন, আজকে এত গিগ টিগ নিয়ে একটু পড়ালেখা করবেন। গিগ নেওয়ার সময় চেষ্টা করবেন যে গিগগুলোর রিসার্চ করেন, ইমেজগুলোর রিসার্চ করা, যে তারা কি ধরনের কন্টেন্ট দিতেছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা দিলে আপনার কাজ করবে। বুঝতে পারছি? তো ওই জিনিসগুলো একটু নিয়ে কাজ ভিডিও দিলে ভিডিওটা কোয়ালিটি কোয়ালিটি আপনি ইমেজ দিতে পারবেন ৩টা, ভিডিও দিতে পারবেন ১টা, পিডিএফ দিতে পারবেন ২টা। বুঝতে পারছি? তো ৩টা পোর্টফোলিও দিতে পারবেন, ৩টা ইমেজ পোর্টফোলিও, ১টা ভিডিও দিতে পারবেন, আর ২টা হচ্ছে পিডিএফ দিতে পারবেন। তো পিডিএফ কোনগুলো দিবেন এগুলোও রেডি করে রাখেন, ভালো কথা মনে করছেন। আপনারা যে কাজগুলো করছেন, এখন আপনি সিলেক্ট করছেন যে আপনি ধরেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে কাজ করবেন বা লাইক ফলোয়ার বানানোর জন্য কাজ করবেন। এখন আপনার কিছু পোর্টফোলিও তো লাগবে, পোর্টফোলিও গেইন করতে হবে না? মানে পোর্টফোলিও দিয়ে আপনার পিডিএফ এর ভিতরে কিছু পোর্টফোলিও সেট আপ করবেন। যদি না থাকে তাহলে কাজ করেন, কাজ করে কিছু পোর্টফোলিও করেন। আর যদি কাজ না করতে পারেন, কাজ না করতে হলে তো ভাই এই সার্ভিস দেওয়া লাভ নেই, তাই না? আপনি কিছু কাজ আগে করেন। আর যদি এরকম হয় যে না, আমি এরকম একটা সার্ভিস নিব যে কাজটা আমি রেগুলার করি, তো ওইটার থেকে যে কাজগুলো করছেন এটা স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে একটা পিডিএফ বানান যে অমুক ব্র্যান্ডের জন্য এটা করছি, এটা ডলার এরকম ছিল, এটার কস্টিং এরকম ছিল, এমনি টাকার একটা ইয়া বানান, পিডিএফ বানান। বানানো বানায় ২টা বা একটা পিডিএফ হইলে হয়, একটা পিডিএফ হইলেও যথেষ্ট। এরপরে কিছু ৩টা ইমেজ লাগবে, ৩টা ইমেজ দিবেন, ৩টা ইমেজের ভিতরে একটা ইমেজ হবে আপনার গিগ ইমেজ, ঠিক আছে? আর ২টা হবে আপনার পোর্টফোলিও ইমেজ। আর একটা ভিডিও থাকবে, ওই পোর্টফোলিও ওই ভিডিওর ভিতরে আপনি আপনার ডেসক্রাইব করবেন যে আপনি কে, আপনি কি বিজনেস করেন, আপনি কি ধরনের সার্ভিস দেন। আমরা বুঝতে পারছি? ২টা দিয়ে তো হইতো না, মনে করেন যে আরো কিছু নেন। আপনার পেজ আপনি সেট আপ করছেন কি না করছেন এটা তো কেউ জানতো না, তাই না? অন্যান্য সুন্দর সুন্দর যে পেজগুলো আছে ওগুলো স্ক্রিনশট নিয়ে মারে দেন। এই রেকর্ডিংটি কারোর কাছে দিয়েন না, হ্যাঁ? বহুত উল্টা ইয়া বা বহুত বহুত সিস্টেমের কথাবার্তা কওয়া হয়ে যায়। কিন্তু এমন পেজ দিয়েন যেসব পেজে মনে হইতেছে যে এগুলো ফাইবারের সাথে রিলেটেড না, ঠিক আছে? যদি বাই চান্স আপনার ইমেজ আর অন্য একজনের ইমেজ মিলা যায়, তখন কিন্তু আবার বিপদে পড়ে যাবে। বুঝতে পারছেন? এই কারণে নিজের কাজটা নিজে কইরা দেওয়া বেটার। দিয়ে দিবেন সোশ্যাল মিডিয়া, যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিয়ে দেন তখন আপনার অ্যাডও ভিতরে আয়।
ঠিক আছে, অ্যাডও সোশ্যাল মিডিয়া পার্ট। তো আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কিছু পোস্ট ছবি তুলেন, ছবি তুলে দেন, এরপর হচ্ছে অ্যাডের কিছু মাইরা দেন, সবকিছু মিলিয়ে দিলে দেন, 5টা স্ক্রিনশট দিবেন, সমস্যা কি, সুন্দর করে দিবেন জিনিসটি যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, কোনো কিছু জানার আছে আর? আমার 2 দিন আবার ক্লাস আছে আরেকটা, তাহলে অফ করি, হ্যাঁ।